হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। কলেজ ছুটির পর সোনালি বের হলো। সম্রাট গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সম্রাট সোনালিকে দেখতে পেয়ে মিষ্টি হাসি দেয়। সোনালি এসে গাড়িতে বসে। সম্রাট ইশারা করতে ড্রাইভার গাড়ি স্টার্ট করে। সোনালি বলে ওঠে, তারপর কেমন আছিস? হুম, তোর বান্ধবী যেমন রেখেছে। আচ্ছা, আমার কথা স্যার, তুই আর্জেন্ট কেন রেখেছিস, তাও কলেজে? আসলে দেখ, জয়ের সাথে রিলেশনটা মেনে নিয়েছে আর বিয়ের ডেটও ঠিক করেছে। ওয়াও, এটা তো সুখবর। কংগ্রাস মাই ডার্লিং। বলে কালটা টেনে দিই। তোর উপর চান্স মেরে তো কাজ হলো না, তাই জয় যে পিছে পিছে ঘুরছিল অ্যাকসেপ্ট করে নিলাম। তুইও বিয়ে করে নে ভালো মেয়ে দেখে। সোনালি, স্টপ ইট ইয়ার। আর একবারও এই কথাটা বলবি না। ওকে ওকে, সরি। আমি যাব তোর বাসায় গার্ড নিয়ে। এটা বলতে রেখেছিস কুত্তি? জানিস কত ইম্পর্টেন্ট কাজ ফেলে চলে আসছি। সন্ধ্যার পর তো ডাকতে পারতি, ফ্রি থাকি তো। এই জন্যই তো ভালোবাসি, কত কেয়ারিং তুই। সত্যি তুই অনেক ভালো। মাঝে মাঝে বাণীর উপর হিংসে হয়, কেন যে তুই ওকে ভালোবাসলি। আমাকে তুই ভালোবাসলে আমার সবটা দিয়ে তোকে আগলে রাখতাম। হয়েছে, সবসময় এসব চিন্তা কেন করে এই পোছা মাথায়? এতদিন বলছিস, তবে এখন বর হচ্ছে, তাই এসব তার সামনে কখনো বলিস না, পালিয়ে যাবে। তোদের বাসার সামনে চলে আসছি, এবার যা। সোনালি বেরিয়ে যেয়ে আবার ফিরে আসে। কাছে ঠক ঠক করে নক করতেই সম্রাট কাজ নামিয়ে দেয়। এই সম্রাট, এই। আবার কি হলো, ফিরে আসলি যে? কিছু বলবি? হ্যাঁ, বলছি যে আমার বিয়ে ঠিক হয়েছে জয়ের সাথে। সেটা তো বললাম, যার জন্য ডেকেছি তাইটাই বলা হয়নি। আসলে সেই উপলক্ষে কাল পার্টি আমার তরফ থেকে, সব ফ্রেন্ডের জন্য। তুই কাল ডেস্কে পৌঁছে যাস। ওকে, বাট আমার জান আসবে আমার সাথে। জানিস তো জানকে ছাড়া। হয়েছে হয়েছে, বলতে হবে না। জানি, আমি বলতেই যাচ্ছিলাম আঙ্কেলকে নিয়ে আসিস। তোর বাবা তো তোর থেকেও বেশি রোম্যান্টিক। শালার খ্যাত এখন, যা। আচ্ছা চিপকালি, বাই। এই খ্যাত, একদম চিপকালি বলবি না, তোর চুল টেনে ছিঁড়ে দেবো। ওকে ওকে, আমার সাধের চুল ছিঁড়তে হবে না। আচ্ছা বাই। বলে সম্রাট চলে যায়। সোনালি বাসার ভিতরে যেতে যেতে মনে মনে বলল, আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনে যেন খুব দ্রুত নতুন কেউ আসে, তোকে আবার তার মতো সাজাতে, ঠিক পানি যেমন ছিল। এটা হলো সম্রাট খান, আমাদের গল্পের হিরো। একমাত্র বাবা ছাড়া তার কেউই নেই। তার বাবাই তার জান। তার নাম আশরাফ খান, বড় বিজনেসম্যান। বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। সম্রাট আবার অফিসের দিকে যেতে থাকে। তখন হঠাৎ একটা গাড়ি সম্রাটের গাড়ি সামনে চলে আসে। ড্রাইভার গাড়ি ব্রেক লাগিয়েছে, তবে অন্য একটা গাড়ি ততক্ষণে ঠাস করে সম্রাটের গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে। সম্রাটের কিছু হয়নি। দ্রুত বেরিয়ে সামনের দিকে চেক করতে দেখে একটা মেয়ে ড্রাইভিং স্টাইলের উপর মাথা রেখে দু হাত নিচে দিয়ে সোজা হয়ে আছে, চুলে মুখটা ঢাকা। দ্রুত টেনে বের করে। ফেসটা ছোট ছোট কালো চুলে ঢেকে আছে। মেয়েটা বেহুশ, কোলে করে নিজের গাড়িতে নিয়ে বসে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। স্যার, হসপিটালে চলে আসছি। সম্রাট ড্রাইভারের কথা শুনে দ্রুত বেরিয়ে পড়ে। নার্স স্ট্রেচার এনে মেয়েটাকে নিয়ে যায়। বাইরে বসে অপেক্ষা করছে, তার মধ্যে ডেড ফোন করে। হ্যাঁ জান, বলো। কোথায় তুমি বাবাই? অফিস থেকে বেরিয়েছো, এখনো বাসায় আসছো না? টেনশন হয়, কতবার বলবো? যেখানেই থাকো একবার ইনফর্ম করবে আমায়। সরি জান, সোনালির সাথে দেখা করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করেই একটা গাড়ির সামনে এসে পড়ে আর মেয়েটা ইনজুর হয়, তাকে নিয়ে হসপিটালে আসছি। হোয়াট? বাবাই, তোমার কিছু হয়নি তো?
কত করে বলেছি দেখে শুনে গাড়ি চালাও, তুমি তো শুনোই না। জান, এত হাইপার হওয়ার মতো কিছু হয়নি। আমি ফিট আছি। মেয়েটা জ্ঞান হারিয়েছে। ওকে ওকে, আই এম কামিং। হুম। ফোনটা কেটে পকেটে রাখলাম। 2 ঘন্টা পর মিস্টার সম্রাট, পেশেন্টের জ্ঞান কিছু সময়ের ফিরে আসবে। বেডে দেওয়া হয়েছে, আপনি যেতে পারেন তার কাছে। ও, থ্যাঙ্কস ডক, বাট আই হ্যাভ টু গো। উনি সুস্থ হলে চলে যেতে বলেন। বলে হেঁটে বেরিয়ে আসতে যাবে তখনই দেখে জান দাঁড়িয়ে রয়েছে। এটা কেমন কথা বাবাই? এটা ঠিক না। তুমি তাকে একবার দেখবে না? মেয়েটা কি হালে আছে? জান, আমি তো ডক্টর নই। ডক্টররা আছেন তো দেখার জন্য। আমি পেমেন্ট করে দিয়েছি। তুমি চলো তো। আরে কিন্তু একবার দেখে তো যাই। বললাম তো চলো। বলে জানকে নিয়ে চলে এলো একটা অন্ধকার রুমে। আবছা আলোয় ফেসটা না দেখা গেল কামোডা বোঝা যাচ্ছে। একটা কোণায় 4জনকে শক্ত করে বেঁধে রাখা মুখে টেপ লাগানো। একপাশে একটা বড় সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে শীষ বাজাতে বাজাতে একটা লোক বসে আছে, পরনে কালো স্যুট। লোকটার পেছনে 6জন কালো পোশাকে গার্ড এসে দাঁড়ায়। চেয়ারে বসে থাকা লোকটা বলে ওঠে, হ্যালো, হাউ আর ইউ জেন্টলম্যান? হ্যাঁ, তো কেমন কাটছে সময় এখানে? মাস্ত না? ও, তোদের তো মুখ বাঁধা, বলবি কি করে? বলে লোকটা হাত ইশারা করতেই একজন গার্ড এগিয়ে যায়, বেঁধে রাখা লোকটার মুখ থেকে ট্যাপটা টেনে খুলে দেয়। লোকগুলো চেঁচামেচি করতে শুরু করে। প্লিজ এসকে স্যার, আমাদের কিছু খেতে দিন প্লিজ। এখন না খেতে পেলে মরে যাব স্যার, প্লিজ পানি দিন। হা 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 হা, খেতে দিব? হা 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 হা। তারপর সিরিয়াস হয়ে যায়। এই, বলে দে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আই মিন কার্তিককে কোথায় রেখেছিস? এই প্রশ্নের জবাব চাই। প্রশ্নের জবাব দিবি তবেই খেতে পাবি। যত দেরি করবি তত তোদের মরার দিন এগিয়ে আসবে। স্যার, স্যার আমরা সত্যি জানি না কার্তিকে কোথায় রাখা হয়েছে। স্যার প্লিজ বিশ্বাস করুন স্যার, আমরা সত্যি জানি না, প্লিজ স্যার। এসকে স্যার নেমেই লোকটা আবার হাত ইশারা করে। গার্ড এগিয়ে গিয়ে মুখে আবার ট্যাপ সেটা লাগিয়ে দেয়। লোকগুলো শব্দ করতে থাকে। লোকটা বেরিয়ে আসতে আসতে গার্ডের উদ্দেশ্যে বলে, এদের এক ফোঁটা পানিও দেবে না যতক্ষণ না বলছে কার্তিকে কোথায় রেখেছে। ইয়েস স্যার। লোকটা আবার শীষ বাজাতে বাজাতে বেরিয়ে আসে হসপিটালে। হেই, কোন কুত্তা আমায় হসপিটালে আনছে রে? মেয়েটা চিৎকারে হসপিটালের ডক্টর না ছুটে আসে। মেয়েটা হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে আর চিৎকার করছে, হেই ইউ সাদা বিলাই, তোদের সাহস হলো কি করে আমার হাতে এই সুচ ফোটানোর? হুম হুম, হেই খুলে দে বলছি, খুলে দে, না হলে সবগুলোকে জেলে পুরে দিব। এই চিনিস আমাকে? আমি বার্নি, ফর্ম স্পেশাল ফোর্স অফ বাংলাদেশ পুলিশ। হেই, এই পাগলকে ধরো, ইঞ্জেকশন দিতে হবে। হেই, কেউ কাছে আসবে না, খবরদার, একদম আমায় সুচ ফুটাবি না। হেই। তার মধ্যে সবাই মিলে ধরছে আর ডক্টর ঘুমের ওষুধ দেয়। মেয়েটা ঘুমিয়ে যায়। উফ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। এত তো মনে হচ্ছে ইসলাম থেকে পালিয়ে এসেছে। স্যার বলছি সম্রাট স্যারকে ইনফর্ম করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দ্রুত করো। আর বলো কি হয়ে হাল করেছে হসপিটালের মেয়েটা। বলে ডাক্তার মেয়েটার হাতে স্যালাইন লাগিয়ে দেয়। ডিনার করছে সম্রাটের আশরাফ। খাবার থেকে ড্রিঙ্কস বেশি করছে, এটা তাদের নিত্য নতুন খাদ্য। হঠাৎ সম্রাটের ফোন বেজে ওঠে। সার্ভের ফোন এগিয়ে দেয়। এখন আবার কে ফোন করছে? বলে সম্রাট টিস্যু দিয়ে হাত মুছে ফোনটা পিক করে। আর এখন আবার কে ফোন করেছে? বলে সম্রাট টিস্যু দিয়ে হাত মুছে ফোনটা পিক করে। আর ওপাশ থেকে একজন বিচলিত হয়ে বলে ওঠে, স্যার স্যার প্লিজ আপনি একবার হসপিটালে আসুন। পেশেন্ট তো মেন্টাল, হসপিটালের সব ভেঙে ফেলছে, আমাদের কয়েকজনকে ইনজিউরও করেছে। হোয়াট হোয়াট আর ইউ সেইং? মেন্টাল পেশেন্ট? মেন্টাল পেশেন্ট? বাট হাউ? সে তো ড্রাইভ করছিল। একজন মেন্টাল পেশেন্টের কাছে কেউ কেন কার দিবে? স্যার উই ডোন্ট নো, বড় স্যার ডেকেছে, আপনি প্লিজ কাল একবার আসুন। ওকে বাই। বিরক্ত হয়ে ফোন কাটতে দেখে জান পুরুকুসকে তাকিয়ে আছে। বুঝতে পারলো সম্রাটের ফেসের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কারণ জানতে চাইছে। জান, তেমন কিছু না। ওই মেয়েটা অনেক পাগলামি করছে, সেটা জানালো। হসপিটাল থেকে ফোন ছিল। তো ফেসের এই হাল কেন?
মনে হচ্ছে কাককে কারেন্ট ধরলেও এত খারাপ এক্সপ্রেশন দেয় না। জান হুম, আমি তো আগেই বলেছিলাম বাবাই, মেয়েটার কাছে তোমার যাওয়া উচিত। বাকিটা তোমার ইচ্ছে। এই বাসায় আমার কথা কেউ শোনে নাকি? সবাই সবার মর্জি মতো চলে। বলেই জান উঠে গেল। আমি মুচকি হাসলাম। কেউ একজন সত্যি বলেছিল, বয়স বাড়লে মানুষ বাচ্চা সুলভ আচরণ করতে শুরু করে। এসকে হাউস গার্ড একে অন্যকে বলছে। লোকগুলো পানি পানি করে কিভাবে কান্না করছে। একটু পানি কি দেবো? ভুলে যাস না বস কি বলেছে। এরা কার্তিক বসকে তুলে নিয়েছে। এসকে বসের জান কার্তিক বস। বস যে এখানে এত শান্ত কেন বুঝতে পারছি না। ছোট ছোট বিষয়ে মাথা গরম করে নেয়, অথচ কার্তিক বসের কিডন্যাপিংয়ে অনেক শান্ত। কিন্তু লোকগুলো বলছে তো ওরা কার্তিক বসার কথা জানে না। 5 দিন হয়ে গেছে, এদের পানিও দেওয়া হচ্ছে না খেতে। বেঁধে রেখে এই লোকগুলোর মুখ থেকে শব্দ ক্ষুধায় কাতরাচ্ছে। সকালে বেরোচ্ছ কোথাও? হ্যাঁ জান, ফার্স্টে হসপিটালে, তারপরে একটা মিটিং আছে। তুমি রেডি থেকো সন্ধ্যার দিকে। ওকে, আমার একটা মিটিং আছে, নিয়ে চলো আমাকে, ড্রপ করে তুমি যেও। ওকে, লেটস গো। হসপিটালে সোজা ডাক্তারের কেবিনে যায়। হাই ডক্টর। হ্যালো স্যার, প্লিজ সিট। থ্যাঙ্কস ডক্টর। পেশেন্টের সমস্যা কোথায়? জাস্ট একটু ধাক্কা মানুষ কিভাবে মেন্টাল হতে পারে? সরি স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য। আসলে পেশেন্টের মাথায় কোনো সমস্যা নাই, আমরাই ভুল বুঝেছি। উনি হঠাৎ নিজেকে হসপিটালে দেখে ডেসপারেট হয়ে কাজগুলো করেছে। নাও শি ইজ ফাইন। ও থ্যাঙ্কস ডক্টর। ওনার অ্যাড্রেস নিয়েছেন, তাহলে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। ওনার কার আমি পার্ক করে রেখেছি। স্যার আপনার আসার অপেক্ষাই করছিলাম। ওনার অ্যাড্রেস নিয়েছি, উনি আসলে এখানে ট্যুরে আসছে। উনি বাংলাদেশি সিটিজেন। চলুন একবার দেখা করে নেবেন। ওকে, বাট আমার কিন্তু ইম্পর্টেন্ট কাজ আছে। আপনি ফর্মালিটির দিকটা দেখুন, ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। বলেই চলে এলাম। ওকে স্যার। মিস বানি, আপনার পরিবারের কেউ তো নাই, সেজন্য আপনাকে রিসোর্ট পর্যন্ত এগিয়ে দিতে আমাদের একজন স্টাফ যাবে। সাদা বিল্লি, বলছি যে আমাকে এখন যেতে দিবেন। যে লোকটার আসার কথা বলছিলেন সে তো আসছেনি, যে আমাকে এখানে এনেছে। হ্যাঁ এসেছিল ম্যাম, আজ চলেও গেছে। হোয়াট? ডক্টর একটু কেঁপে ওঠে। জি উনি এসেছিলেন তো। তো আমার সাথে দেখা করে যাবে না? আমাকে যে মেরে ফেলতে চেয়েছিল, আমি যে পুলিশ কেস করিনি সেই শুক্রিয়া করবে না? কি খরুশ লোক রে বাবা। হ্যাঁ, এক্ষুনি তাকে আনাও, না হলে আমি যাব না। তার সাথে আগে বোঝাপড়া করব, তারপর যাব। ম্যাম প্লিজ উত্তেজিত হবেন না। উনি বড় বিজনেসম্যান, সময় করে যে এসেছে এই অনেক। চাইলেই ওনার সাথে দেখা করা যায় না, আর ওনার দায়িত্ব উনি করেছেন। এখন আপনি প্লিজ যান। না, বললাম তো না না। সে যেই মিনিস্টার হোক, আমার কাছে একজন অপরাধী, তাই ওনাকে ডাকো। সরি ম্যাম, সম্ভব নয়। বলে ডাক্তার বিরক্ত নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর বাণী নামের মেয়েটা বক বক করতে থাকে। আমি তো দেখা করবই। হেই ডার্লিং, হাউ আর ইউ? আই এম অলওয়েজ ফিট। কংগ্রেচুলেশন ডার্লিং, বিয়ে ঠিক করে ফেলেছো। গুড। আঙ্কেল, তোমার ছেলে তো ভাও দিল না, তো আর কয়দিন সিঙ্গেল থাকবো? হেই মিউজিক প্লিজ। আজ ডার্লিং এর সাথে ডান্স করব। ডার্লিং রেডি? ইয়া, আই এম রেডি, লেটস গো। হেই সম্রাট কাম। সম্রাট দূরে বসে ড্রিঙ্কস করছিল, আর বাবা আর সোনালি হাসি করে কথা বলা দেখছিল। কতটা সহ্য করতে পারে এখনো বুঝতে দেয় না যে কতটা কষ্ট নিয়ে ঘুরছে। সোনালিকে বারণ করে দিল। বাবা, সোনালি, অন্য সব ফ্রেন্ডরা ডান্স করতে থাকে। সম্রাট এক কোণে বসে ড্রিঙ্কস করছে। আঙ্কেল আর ড্রিঙ্ক করো না, অনেক করেছো। তুমি তো আমাদের থেকেও বেশি খেয়ে নিয়েছো। আর একটু করব, একদম বেশি করব না। পার্টিতে এসে একটু তো করতেই পারি। আঙ্কেল তুমি অনেক করেছো, আর না, এবার থামো। তোমার এনার্জির সাথে তো আমরাও পারি না, অনেক হয়েছে। এরপর করলে অসুস্থ হয়ে যাবে।
জোর করে সোনালি আশরাফকে গাড়িতে এনে বসায়। সম্রাট এসে বসে। বাই। সাবধানে যাস, আর আঙ্কেলের খেয়াল রাখিস। পরে দেখা হচ্ছে। অতঃপর ড্রাইভ শুরু করে। কিছুক্ষণে আসতেই হুট করে কিছু দূর আসতেই হুট করে একটা বাইক সামনে চলে আসে। গাড়িটা ব্রেক করে। এটা আবার কি? তুমি বসো, আমি দেখছি, বলে বের হয়ে যায় সম্রাট সামনে বাইকটার কাছে। হেই, হু আর ইউ? স্যার, ইটস মি। সম্রাট বলো, ও এখানে এভাবে পথ আটকালে কেন? জান আছে গাড়িতে, পরে কথা বলছি তোমার সাথে, বলে সম্রাট গাড়িতে গিয়ে বসলো। কে ছিল রে ওটা? কি কথা বললো আবার চলে গেল? জান ফ্রেন্ড ছিল। পরের দিন এসকে মহলে। লোকগুলো মুখ খুলেছে? নো বস, বলছে জানে না। গুড, কিছু খেতে দিয়েছো নাকি? নো স্যার। ওকে, হ্যালো গাইস, হাউ আর ইউ অল? বলে লোকটা গার্ডদের ইশারা করে। একজন এগিয়ে 4টা পেপার তাদের সামনে রাখে। এক হাত খুলে দেয়, মুখ থেকে ট্যাপটা সরিয়ে দেয়। লোকগুলো কথা বলার অবস্থায় নেই, তারা করুণ চোখে তাকিয়ে আছে। আচ্ছা, আমার হাতে বেশি সময় নেই, আর তোদেরও অনেক দিন রাখলাম। এখন পেপারগুলো পড়া ছাড়াই সাইন করে দে, তারপর খেতে পাবি। লোকগুলো সাইন করে দেয়। এসকে গার্ডের ইশারা করতে পেপার নিয়ে চলে যায় একজন। অন্য কয়েকজনে লোক 4 জনকে খুলে কোথাও নিয়ে যায়। এসকে শীষ দিতে দিতে বেরিয়ে এসে সরু চিকন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, 2 হাত পকেটে রেখে। পিছন থেকে একটা লম্বা সুঠাম দেহের ছেলে দৌড়ে এসে হাঁটতে থাকে এসকের সাথে। কি ব্যাপার, সফর কেমন কাটলো কার্তিক? ওয়েল স্যার, অল প্ল্যান সাকসেসফুল। লোকগুলো থেকে মাত্র কয়েকদিনে সব লিখে নিলেন, তাও বিনা মারে। ইঁদুর মেরে হাত গন্ধ করতে চাই না, জানোতে এখন আর রক্তের গন্ধে আমায় টানে না। বাণীকে কথা দিয়েছিলাম, নিজের হাতে আর গরু মানুষ জবাই করব না। তোমরা আসছো, দেখে নিও। জি স্যার, কিন্তু যে বস্তির জায়গা লিখে নিলেন, সামনে ইলেকশন, এরা এই জায়গাটার বদলে অনেক টাকা নিয়েছে। যেটা সামনে ইলেকশন, সেজন্য এখন তো উপরমহলও খেপে যাবে স্যার। কার্তিক, আমি চাই সব জার থেকে উজাড় করতে। সো তাতে তো আগে গাছের গোড়া খুঁজে বার করতে হবে, তাই না? স্যার, আপনার সাথে কথাই পারবে কে? একমাত্র ম্যাম ছাড়া আপনাকে কেউ দাওয়াতে পারেনি, আর পারবেও না। এজন্য তো বলি, গাছগুলো অনেক বড় ভুল করে চলতি হাতিয়ারের বাট থেকে হাত আর বাট আলাদা করে দিয়ে। এখন হাতিয়ার শুধু নিজের মতো সামনে দৌড়াবে, তার পিছে টেনে ধরতে হাতটা যে এখন নাই। বলেই দীর্ঘশ্বাস ফেলি। স্যার, সব বুঝলাম, কিন্তু আমাকে কিডন্যাপিং এর নাটকটা কেন করেছেন? এটাও একটা ট্রিক, বুঝবে না? আচ্ছা ছাড়ো, এখন কি কাজ আছে তোমার, জানো নিশ্চয়। ইয়েস স্যার, আজ বাবরের বাসায় পার্টির আয়োজন চলছে, সেখান থেকে 3 জনকে ওঠাতে হবে। গুড, সো যাও, বাই। বলে এসকে বেরিয়ে আসে। বাড়িটার ভিতরে প্রতিটা জায়গায় অমন অন্ধকার, আলো কোথাও স্পর্শ নেই। এসকে বাড়িটা থেকে বেরোতেই সূর্যের আলোয় ফর্সা লম্বাটে চেহারাটা স্পর্শ হয়। কিছুটা লম্বা সিল্কি চুলে রোদ্দুরের চাপে জলজল করে ওঠে। শীষ দিতে দিতে কালো জ্যাকেটটা আর হাতে টেনে নেয়। কালো পোশাকে 6 ফুট 2 ইঞ্চি লম্বা এই ছেলেটা আর কেউ নয়, সম্রাট খান। জি হ্যাঁ, এই কালো দুনিয়ার কিং সম্রাট মাফিয়া খান এখন আন্ডারওয়ার্ল্ডের ডন নামে সবার কাছে পরিচিত। তার কাজে সবাই তাকে আন্ডারওয়ার্ল্ডের ডন বলে চিনে। কেউ কখনো দেখেনি তাকে। খুব কাছের কেউ ছাড়া এসকে কেমন দেখতে, কোথায় থাকে কেউ জানে না। তবে তার কাজে গোটা কয়েকটা দেশ তার নামে কাঁপে। এসকে সবার মনে শুধু ভয়ের জায়গা। একবার তার নাম শুনলে কেউ তার লোকদের আর বাধা দেয় না কোনো কাজে। গোটা বিশ্বের কয়েকটা দেশে তার রাজ চলে। কেউ জানে না কোথায় তার জন্ম, কোথায় কখন থাকে, আর কি কখন করে। যে দেশে তার রাজ চলে, সবগুলো দেশে কোণর থেকে কোণার সব খবরই তার কাছে থাকে। এসকের সাথে কেউ পাঙ্গা নেয় না। এসকে নাম শুনলে সবাই পথ ছেড়ে দেয়। সম্রাটের এই পর্যন্ত পৌঁছাতে তার পিছনে তার ফ্যামিলির হাত অনেকটা। অন্যদিকে একটা বিশাল বড় আলিশান বাড়ি হল রুমের মুখ্য চেয়ারে বসে আছে 60-এর উপরে বয়সের এক লোক, দেখতে মোটাসোটা, সাদা শার্টে। ইনি হলেন এই দেশের একজন মন্ত্রী, মিস্টার আকরাম।
তার সামনে দুজন লোক বসে আছে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। লোক দুটো তারই পার্টির সাধারণ সদস্য। তার মধ্যে আকরামের পিয়ে ছুটতে ছুটতে আসে। স্যার ওই নীলুফা ম্যাম আপনার প্রপোজালে রাজি হননি, উল্টে পুলিশের ভয় দেখিয়েছে আমাদের। হোয়াট? ওই পুচকি মেয়ে আসছে আমার সাথে পাঙ্গা নিতে? ভেবেছিলাম কিছু টাকার বিনিময়ে ওটাকে হাঁটাবো, কিন্তু এ তো গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। স্যার সে খুবই কড়া, আমাদের তো এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই ডিফেন্স সেক্রেটারি নিফু পায় এতটা সহজ হবে না। যখন তাহলে পথ থেকে সরিয়ে ফেলবো। বড় দেশভক্তি আসছে, ওর ডানা এবার ছাড়তে হবে। আমার কাজে বাধা দেওয়া, আমার রিকমান্ড কোম্পানিগুলোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট, ওকে মরতে হবে। আব্দুর। জি স্যার, আমি রানার সাথে যোগাযোগ করেছি স্যার। রানা হলো এসকে আন্ডারওয়ার্ল্ডের একজন সাধারণ সদস্য, যে সাধারণ গুন্ডামিগুলো করে বেড়ায়। এদিকে রিসোর্টে বাণী নামের মেয়েটা নিজের ল্যাপটপটা নিয়ে বিভিন্ন প্লেসে চেক করে। আচ্ছা, লোকটা কি খুব খারাপ? একবার দেখতেও এলো না। আচ্ছা, আমি ওনার কথা কেন ভাবছি? ভাববো না। কে নাকি আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, বেয়াদব লোক একটা। পেয়ে গেছি যেটা খুঁজছি। তার মধ্যে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? ডোর খুললো, একজন কালো মতো লম্বা নিগ্রো গোষ্ঠীর লোক দাঁড়িয়ে আছে। আর ইউ বানি? ইয়েস, হু আর ইউ? বলতেই লোকটা একটা ছোট কাঠ পেপার তার হাতে দিল আর বলল, এটা তোমার জন্য। ওকে বলে ডোর বন্ধ করলাম। উঠে এসে পেপারটা কোট ল্যাপটপে সেট করলাম। অন্যদিকে ওই সম্রাট। হাই সোনালি, তুই অফিসে কি করছিস? আমাকে বললেই চলে আসতাম। আবে দেখ কাকে নিয়ে আসছি। হো জয়। হাই জয়। হাই স্যার। হেই, ডোন্ট কল মি স্যার, জাস্ট সম্রাট বলো। তুমিও তো ফ্রেন্ডের মতো। স্যার আপনার সাথে আমার মতো সাধারণ মানুষের দেখা করতে 6 মাস এক অ্যাপার্টমেন্ট পিছে। এত ফর্মালিটির কিছু নাই, চলো বসে কথা বলি। এই সোনালি, তুই ওকে নিয়ে আমার অফিসে আসবি, বলবি তো আগে? বলার কি আছে। আচ্ছা শোন, বেশি সময় বসবো না, চল শপিংয়ে যাব। সেই জন্যই তোকে নিতে এলাম। জানিস তো আমার চয়েস প্রচুর খারাপ। হ্যাঁ, জয় আছে তো, ওকে নিয়ে যা। তাছাড়া তোদের দুজনের মধ্যে কাবাবের হাড্ডি কেন করতে চাইছিস আমায়? ধুর মিয়া, চল তো। এই জয়, তোমার কোনো সমস্যা আছে নাকি ও গেলে? না, কি যে বলেন স্যার, কেন থাকবে, চলুন না আমাদের সাথে। এই শোনো, তুই অবুঝের মতো কথা বলছিস কেন? তোরা যা, আমি পরে এক সময় তোদের ডেকে নেব। আর আমার এখন মিটিংও আছে, প্লিজ বোঝার চেষ্টা কর বেবি। আচ্ছা, তোর যাওয়া লাগবে না। আমি বেনারসি কিনছি না, ওটা কিনে সময় মতো পৌঁছে যাস। বাই। এই জয়, চলো তো। ওর ভাব বেড়েছে, আমাদের সাথে গেলে ওর দাম কমে যাবে। দেখেছ জয়, এই পাগলিটা সব সময় আমায় এভাবে চালাবে। এখন প্লিজ তোমার বউকে তুমি সামলাও। স্যার ওকে তো আমার থেকে আপনি ভালো জানেন, সো প্লিজ সময় করে চলেন না। চল। লল বলে সোনালির মাথায় একটা গাঁটটি মারল। ওকে চল বলে সোনালির মাথায় একটা গাঁটটি মারে। অন্যদিকে রিসোর্টে প্যালেস পেয়েছি, এখন শপিংয়ে যেতে হবে। ইস, কত কেনাকাটা। বাকি 3 দিনই অ্যাক্সিডেন্ট করে বসলাম। এখন আর কার নেওয়া যাবে না, ক্যাব বুক করে চলে যাই। একলা একা এসব ভেবে বাড়ি নিজের পাশটা নিয়ে রিসোর্ট থেকে বের হয়। কারের হেডফোন গলায় ঝুলিয়ে মুখে কিছু চাবাতে আছে, হাতে স্মার্টফোনে ক্যাব ঠিক করছে। পরনে ব্লু শার্ট আর কালো জিন্স, আর পায়ে একটা শু। রোড সাইডে এসে দাঁড়াতে ক্যাব চলে আসে, উঠে বসে। ক্যাব চলতে শুরু করে নিজের গন্তব্যের দিকে। এইদিকে মিস্টার আকরাম রাগে ফুটছেন, কারণ তার প্রিয়া আব্দুল রানাকে বারবার ফোন দিচ্ছে, তাকে লাইনে পাচ্ছে না। আব্দুলের ঘাম ছুটতে শুরু করেছে ভয়ে। স্যার আপনি রাগ করবেন না, হয়তো কাজে আছেন। কিসের কাজ? আমি ফোন দিচ্ছি, সেটা কি ওর কাজের থেকে ছোট? এই সবগুলো বেরো আমার সামনে থেকে, একটা কাজ ঠিক মতো পারিস না করতে।
তার সামনে সোফায় বসে থাকা লোক দুটো ভয়ে বেরিয়ে যায়। আব্দুল মনে মনে বলে, স্যার বলছি আজকে তো বাবর স্যারের পার্টিতে যাওয়ার কথা, সেখান থেকে ফিরে ট্রাই করলে হয়। মাথা গরম করে কিছু হবে না। আচ্ছা ট্রাই করতে থাক, আর গাড়ি রেডি কর, বাবরের ইনভাইটেশনে যেতে হবে। বাবর হলো আরেকজন মন্ত্রী, ওর ওখানে না গেলে আমার বদনাম হয়ে যাবে, সামনে আমি মুখ্যমন্ত্রী হব। এই কথা গত 15 বছর ধরেই শুনে আসছি। এর আগেও যে পিএ ছিল সেও ঠিকই বলতে পারবে কতদিন পর কতদিনের স্বপ্ন তার মুখ্যমন্ত্রী হওয়ার। জি স্যার, সব রেডি করছি, সন্ধ্যায় তো যেতে হবে, এখন 2 ঘন্টা বাকি। এইদিকে এই বেবি দেখো না, পুরো ডেকোরেশনের জন্য এই ডিজাইনটা সিলেক্ট করেছি, আশিয়া জয় মিলে। এটা সুন্দর হবে কি? সুন্দর বলে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে থাকি। ওই তুই আবার মন খারাপ করছিস? সোনালি ট্যাপের ডিজাইন দেখাচ্ছিল। সম্রাট মন না দিয়ে আপন মনে কিছু ভেবে যাচ্ছে। বানি বানি? শোনো, ওই যে ওই ক্যাবটাই বানি যাচ্ছে। সি বানি? বানিকে কোথায় পাচ্ছিস তুই? আরে আবার তোর পাগলামি শুরু হয়েছে। লিসেন, বানি এখানে কি করে আসবে? নো, আমি দেখতেছি ওই ক্যাবটাতে বানি যাচ্ছে। কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে উইন্ডো দিয়ে দেখেছি। বিলিভ মি, ড্রাইভার ওই ক্যাবটাকে ফলো করো ফার্স্ট। আরে আরে এত উত্তেজিত কেন হচ্ছিস? সম্রাট, তুই ভুলে যাচ্ছিস বানি মারা গেছে, 5 বছর হয়ে গেছে। বানি কি করে আবার এখানে আসতে পারে? নো নো, আমি শিওর দেখেছি, ওটা বানি ছিল। ড্রাইভার গো ফার্স্ট। ধুর, আমার আজকের দিনটাই বানি বানি করতে করতে মাটি করে দিবে। আঙ্কেলকে ফোন করি। বলতে বলতে ড্রাইভার দ্রুত চালাতে শুরু করে, আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয়। যদিও একটু জোরে, শুধু ধাক্কা খেয়েছে, তেমন কিছু না হলেও। ড্যাম ইট, হেই বেরো বলে ড্রাইভারকে বের করে দিয়ে সম্রাট ড্রাইভিং সিটে বসে। ক্যাব অনেকটা দূরে চলে যাওয়ায় অনেক জোরে ড্রাইভ করছে সোনালি, চিৎকার করছে ভয়ে। বেবি প্লিজ স্লো কর, এই রোডে এমন হাই স্পিডে চালাস না, রুলস ভঙ্গ করছিস। আরে লাগিয়ে দিবি তো। চুপ করে বস, না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। আই অ্যাম ডামান শিওর ওটা বানি ছিল। আমি বানিকে দেখে ভুল করব? এটা হতেই পারে না। প্লিজ আস্তে। জয় প্লিজ হ্যান্ডেল করো, এভাবে চিৎকার করে আমার মাথা খাচ্ছে। কথা বলতে বলতে সম্রাট ড্রাইভ করে বানির গাড়ির সামনে এসে ব্রেক কষে। আরে দাদা, কি হলো? মাঝপথে ক্যাব থামালেন কেন? এই, আমাকে লুট করার প্ল্যান করেননি তো আবার? দেখুন, তাহলে কিন্তু চিৎকার করব। আমাকে এমন গেটআপে দেখে ভাববেন না অনেক টাকা আছে। দেখেন, সত্যি বলছি, কোনো টাকা নেই। আপনার লাভ হবে না আমায় ডাকাতি করে। দেখুন, কোনো গহনাও নাই, সত্যি বলছি। বাড়ির কথায় ড্রাইভার অবশ্য কথাগুলো বাংলায় নয়, দেশীয় প্রচলিত ভাষায়। ততক্ষণে সম্রাট এসে ক্যাবের ডোর খুলে মাথা নিচু করে বাণীর দিকে তাকায়। সাথে সাথে বাণী ভয়ে লাফিয়ে ওঠে, হর্ন পাশে সরে যায় কিছুটা। পিছে পিছে সোনালি জয় আসে। ড্রাইভার বলে ওঠে, কি হচ্ছে এসব? আর সম্রাট স্যার আপনি এভাবে এখানে কোনো সমস্যা? সম্রাট ড্রাইভারের মুখে নিজের নাম শুনে ফুরকুচকায়। সে বড় বিজনেসম্যান হলেও এতটা ফেমাস নয় যে ক্যাব ড্রাইভাররাও তার খোঁজ রাখবে। আর এই ব্যস্ত শহরে যে যার কাজে ব্যস্ত, এইসবের সময় কোথায়? জি, আপনি আমাকে চেনেন? জি স্যার, আপনার জন্যই তো আমার মেয়ের সম্মান বাঁচাতে পেরেছিলাম ওই দিন। আপনাকে কি করে ভুলি স্যার? ও, যদিও সম্রাটের মনে পড়ছে না লোকটার কাহিনী, সম্রাট এখন সেটা মনে করতেও ইচ্ছা করতেছে না। তাই শুধু ও বলে কাটিয়ে গেল, বাণীর দিকে ফেল। তুমি কেন এখানে? তুমিও এই ড্রাইভারের সাথে হাত মিলিয়ে আমাকে লুটতে এসেছো? এতটা বোকা তুমি নও যতটা এখন বিহেভ করছো। বেরিয়ে এসো রাস্তায়, সিন ক্রিয়েট করতে চাইছি না। তুমি সুস্থ আছো? আর আমার কাছে কেন ফেরোনি এটার জবাব তোমার কাছে চাইবো না। বাট তখন সেরে গেলে কেন? কথা দিয়েও এটার জন্য খুব শাস্তি দিব। হাজব পাবলিক, আরে এসব কি বলছো? আমি আরো ভাবছি তুমি চোর। এখন তো ফিল্মের হিরোদের মতো ডায়লগ মারছো।
তবে তুমি কিন্তু দেখতে হিরোদের থেকে কম নও, চান্স পেয়ে যাবে একটু চেষ্টা করলেই। সম্রাটের মাথা গরম হয়ে গেল। এমনিতেই এতটা দিন পর তাকে আবার ফিরে পাবে ভাবেনি, আর সে এখন এইসব বাজে বকছে। এই জন্য কথা না বলে হাত ধরে টেনে বের করে কোলে তুলে হাঁটতে থাকে। বাণী হেল্প হেল্প বলে চিৎকার করে হাত পা ছুঁড়ছে। সম্রাট ক্যাব ড্রাইভারকে ছাড়িয়ে দিতে বলে সোনালীকে ইশারা করে। সোনালী দ্রুত নিজের পার্স থেকে কিছুটা টাকা বের করে দিয়ে চলে যেতে বলে। তারপর জয়কে নিয়ে দ্রুত গাড়িতে বসে। সেও মহা অবাক বাণীকে দেখে। এইদিকে কার্তিক নিজের প্ল্যান সাজাতে ব্যস্ত। নামকরা 3 জন রাজনীতিবিদদের তাকে উঠাতে হবে, আর তার ছেলেদের সব বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে মিস্টার আকরাম রেডি হয়ে বেরোচ্ছেন পার্টির উদ্দেশ্যে। তার ভিতরে তার ফোন বাজতে তার পিয়ে আব্দুল্লাহ ফোনটা তার কাছে দেয়। স্যার, রানার কল। দে তো দেখি কথা বলি। হ্যাঁ রানা, কই আছিস তুই? আর আমি তোকে ফোনে পাওয়া যায় না কেন? সরি স্যার, মাফ করবেন, বড় বসের ডাক করেছে আর্জেন্ট, সেখানে গিয়েছিলাম। সেখানে ফোন নিয়ে যাওয়া যায় না, তাই বাসায় রেখে গিয়েছিলাম। আপনি রাগ করবেন না, হঠাৎ জরুরি তলব যে। কার মাথা থেকে ঘাড় আলাদা করতে হবে বলেন? মাথা থেকে ঘাড় আলাদা নয়, আর ঘাড় থেকে মাথাও আলাদা নয়। প্রথমে একটু যে ভয় দেখাবি, কাজ না হলে পরে যা ইচ্ছা করিস। আমি ডিটেলস তোকে পাঠাচ্ছি, আজ রাতে যা। স্যার, আজকে রাতে তো হবে না, বড় বস কাজ দিয়ে কাল যাবে। আচ্ছা যাইস, বাট 15 তারিখের আগে যা করার কর। ওই দিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে আমার পোল খুলবে, তার আগে তোকে সব করতে হবে। ওটা নিয়ে ভাববেন না স্যার, এখনো 8 দিন বাকি, হয়ে যাবে সব কাম। রাখছি স্যার। রাখ। ফোনটা কেটে মিস্টার আকরাম ডেভিল হাসি দিচ্ছে। এবার তোর তেজ আমি দেখব, দেশপ্রেমের কত তেজ। আমি লাশের ওপর হেঁটে এই পর্যন্ত পৌঁছাইছি, এত সহজে সব কিভাবে ধ্বংস হতে দিই। এদিকে সম্রাট শপিং এ না যেয়ে সোজা বাসায় আসার জন্য রওনা হয়েছে। গাড়ির ভিতরে বসে বাণী বকেই যাচ্ছে নিজের মতো করে। হ্যাঁ কার্তিক, বলো, এত সময় লাগে সামান্য 2টা রিসোর্ট থেকে ইনফরমেশন নিতে? স্যার, আমি যেটা জেনেছি সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্যার, মেয়েটা বাংলাদেশ থেকে এসেছে ট্যুর ভিসায়। এটাতে অবাক হওয়ার কি আছে কার্তিক? সে বলেছে এবং বাংলা বলাতেই বুঝেছি যে সে বাঙালি। এখানে অবাকের কি পেয়েছো? স্যার, অবাক হওয়ার বিষয় এটা যে মেয়েটা আর কেউ নয়, বানি ম্যাম। এটাও জানি আমি। নতুন কি? স্যার, আপনি জানেন ওটা বানি ম্যাম? আমি তো এখানে ফটো দেখে অবাক হচ্ছি যে বানি ম্যাম কি করে। আপনাকে চমকে দিতে আমিও আরও ফোন করলাম, কিন্তু আপনি জানেন? স্যার, চিন্তা করবেন না, আমি ওনাকে খুঁজে বের করে নিয়ে আসবো। উনি এখনও এই গ্লোবাল রিসোর্টেই আছেন, তবে এখনও ফেরেনি। ফিরলে ওনাকে নিয়ে আপনার কাছে যাব, তাই দেরি করছিলাম। ইডিয়েট, তুমি তোমার বাকি কাজ কমপ্লিট করো, বাণীকে খুঁজতে হবে না। বলের আগে ফোন কেটে দিল সম্রাট। আরে স্যার, হ্যালো হ্যালো, চাপ বাবা, লাইন কেটে দিল। আরে স্যার কি আমার কথা শোনেনি নাকি বোঝেনি? বানি ম্যামের খোঁজ পেয়েও স্যার তাকে না নিয়ে যেতে বললো নিজের কাছে। আজব, এটাও সম্ভব? দি আন্ডারওয়ার্ল্ডের ডন, মাফিয়া কিং, যে কিনা সব ছেড়েছিল এই একটা মেয়ের জন্য, তাকে ইগনোর করলো। কি যে করে বুঝি না। আমি যাই, যেটা বলছে সেটাই করি, নাহলে আবার রেগে পড়বে। এইদিকে বরাবরই পার্টিতে হোটেলে 40 লোকের ফিরে রানা হোক কার্তিকের আরও বেশ কয়েকজন ছেলে পুলে ওয়েটারের গেট আপে ঢুকে পড়েছে। কারণ সবাইকে কার্ড শো করে হাই সিকিউরিটি পার করে হোটেলে ঢুকতে হচ্ছে। নামি দামি মন্ত্রীরা এসেছে, সাথে আরও বন্ধু বান্ধবরা। রানা হঠাৎ মিস্টার আকরামকে দেখে নিজের মুখ লুকায় হাতে থাকা ড্রিঙ্কসের চেয়ারের পিছে। আরে ওই লোকটা কি সব জায়গায় থাকে নাকি? এখানেও আসতে হয়েছে? এখন যদি আমায় দেখতে তো বুঝে যাবে এখানে যা হবে তার সব কিছুই আমি ইনভলভ আছি। আর এটা যদিও একবার বুঝে যায় তো আমার আর রক্ষে নেই বড় বসের কাছে। কি করব? আমায় তো দেখে নিবে। পেয়েছি, ওনাকে আগে এখান থেকে সরাতে হবে, তারপর কাজ ঠিকমতো করে দ্রুত বেরোতে হবে।
অন্য একজন দলের লোককে ডেকে মিস্টার আকরামকে দেখিয়ে সব বুঝিয়ে দিলেন। লোকটাও যেয়ে মিস্টার আকরামের গায়ে ড্রিঙ্কস ফেলেন। বেশ, সাথে সাথেই মহল গরম। ঠেস ঠেস করে তার পিয়ে আব্দুল লোকটার মুখে চর বসাতেই সবাই থমকে গেলেন। লোকটা ভয়ের ভান করে বলেন, সরি স্যার, আমি ইচ্ছা করে করিনি, আমায় মাফ করবেন। কিসের ম্যাপ? হ্যাঁ, তুই 2 টাকার ওয়েটার, জানিস কি করেছিস? স্যারের গায়ে ড্রিঙ্কস ফেললি। আব্দুর, জিতে দাও না, ও তো বুকছো কেন? ও তো ইচ্ছা করে ফেলেনি, ছাড়ো। যাও যাও ভাই, যাও, দেখে শুনে কাজ করো, আমি এজন্য কিছু মনে করিনি। সবাই তো আর এক হয় না, যাও যাও, পরের বার থেকে খেয়াল রাখবে, কেমন? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি সত্যি অনেক ভালো। ধন্যবাদ স্যার, ক্ষমা করবেন। আরে তোমরা সবাই থেমে গেলে কেন? তোমরা এনজয় করো। বলে আকরাম জোরপূর্বক হেসে ওয়াশরুমে এলো। আব্দুল পিছে পিছে। সবার চোখের আড়াল হতেই আকরাম রেগে আগুন। ছোট লোকের বাচ্চা আমার গায়ে ড্রিঙ্ক ফেলা! এ আব্বুল, ওই বেটাকে উচিত শিক্ষা দিবি। স্যার শান্ত হন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। পরে আব্দুল টিস্যু দিয়ে আকরামের সাদা শার্টটা পরিষ্কার করতে করতে বলল, স্যার ওখানেই তো লোকটাকে উচিত শিক্ষা দিতাম, আপনি কেন বাধা দিলেন? আরও কয়েকটা থাপ্পড় দিতেন। তুই এসব বুঝবি না আব্দুল, এটা হলো মানুষের মনে রাজ করার একটা টেকনিক, আমার কয়েকটা ভোট বাড়তির সূত্র। কিভাবে স্যার? ওই ছোট লোকটা ভয় পেয়েছিল, ভেবেছিল আমি হয়তো কিছু বলবো, কিন্তু ভালো ব্যবহারে ও মনে মনে কৃতজ্ঞ। এখনো আরও দুজনের সামনে বলবে কত ভালো আমি, এত বড় ভুলের পর কিছুই বলিনি। তারা আর 4 জনের সামনে বলবে, তারা আর 8 জনের সামনে বলবে। এইভাবে সবার কাছে ভালো মানে আমার ভোট বৃদ্ধি। মানুষের মুখ থেকে গল্প রটতে কত সময় বা লাগে? যেটা মানুষ টিভিতে ইন্টারভিউতে দেখে বিশ্বাস করবে কিনা ভাবে, আর একজনের সাথে হয়েছে শুনলে তার থেকে কয়েক গুণ বিশ্বাস করতে শুরু করে। পুচকি সোনা, আমার বোনু কোথায় তুই? দেখ, তোর বোন চলে এসেছে, আর কোনো ভয় নেই তোর। বোন আমার, কোথায় তুই? মিস্টার আশরাফ খান একটা রুমের দরজা খুলতেই ভিতরে বাণীকে বসে কাঁদতে দেখে দ্রুত কাছে যায়। মামুনি, এই বুইড়াটা আবার কে? মাথা উঁচু করে নীলুফার দিকে তাকিয়ে যেয়ে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। আপুই, তুই এসেছিস? হ্যাঁ পুচকি সোনা, কাঁদিস না, দেখ বোন এসে গেছে, আর ভয় নেই। নীলুফা এত বছর পর বোনকে কাছে পেয়ে মুখে কপালে চুমু খায়, আবার জড়িয়ে নেয়। বুকের সাথে বানিও যেন তার সেই আগের মতো ছোট্ট বোনটি হয়ে যায়। চুপ করে বোনকে জড়িয়ে রাখে। স্যার, আপনার ছেলের থেকে এমনটা আশা করিনি। নীলুফা এবার রাগে আশরাফকে বলে ওঠে। আশরাফের চোখে পানি চলে আসে বাণীকে দেখতে পেয়ে। সে বাণীর মাথায় হাত রাখে। মামুনি, তুই কি আমার উপর রাগ করেছিস? কথা বলছিস না যে আমার সাথে? বাণী বোনকে ছেড়ে ভুরু কুঁচকে তাকায়। নীলুফা বলে ওঠে, আপনি চেনেন আমার বোনকে? তার ভিতরে সম্রাট আসে। না, আমরা চিনি না আপনার বোনকে, নিয়ে যান ওকে এখান থেকে। তুমি এসব কি বলছো বাবাই? ঠিকই তো বলেছি জান, আমরা আসলে ভুল ভেবেছি। মিস নীলুফা, আমরা আমাদের এক পরিচিত আপন কারোর সাথে আপনার বোনকে মিলিয়ে মিস্টেক করেছি। আপনারা যেতে পারেন। মিস্টেক? হেই, তখন তো বেশ ভাব নিচ্ছিলে, এখন আমার বোনকে দেখে হাওয়া ফুস। ইডিয়েট ছেলে, জানো তুমি তোমার এই মিস্টেকের জন্য আমার কত বড় সারপ্রাইজ নষ্ট হয়ে গেছে? সরি বলো ফার্স্ট ফার্স্ট। হোয়াট? সরি বলবো আমি? তাও তোমাকে? এই ডোন্ট সাউন্ড। এটা তোমার বাসা তো কি হয়েছে শুনি? ভয় পাই নাকি? তুমি ভুল করেছো তো সরি বলবেই। সরি বলো, বলো সরি। সম্রাট কথাটা যেন কানেই নিল না। সে বেরিয়ে গেল রুম থেকে। আশরাফ চুপ করে দাঁড়িয়ে দেখছে শুধু বাণীকে। নীলুফা বাণীকে শান্ত করে আশরাফের থেকে বিদায় নিয়ে বাণীকে নিয়ে বেরিয়ে পড়ল। আশরাফ দ্রুত সম্রাটের রুমে আসে। এসব কি হচ্ছে বাবাই? মামুনি আমাদের চিনলো না কেন? আর ও নীলুফার বোন হলো কি করে? কি হচ্ছে এসব? সম্রাট গভীর মগে চুমুক দিচ্ছে আর সামনে থাকা ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আশরাফ এসে কথাগুলো বলতে বলতে অপোজিটে রাখা সোফার উপর বসলো। আমি তোমাকে কিছু বলছি বাবাই, কি হচ্ছে এসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। জান, এটা মাথায় না ঢোকার মতো তো কিছু হয়নি। ওটা আমাদের বাণী নয়, বাণীর মতো দেখতে, খুবই সিম্পল। হোয়াট? হাউ ইজ দ্য পসিবল বাবাই? ওটা মামুনি না হলে নামটা একই কিভাবে হয়?
আর দেখতে উফ জান, বললাম তো দেখতে একই, নাম কি এক হতে পারে না? কোইন্সিডেন্স, তারাও তাদের মেয়ের নাম বানি রেখেছে, এটাতে না হওয়ার কি আছে? বাবাই, আমার এটা মানতে কষ্ট হচ্ছে। হতে পারে মামুনি রাগ করে আছে, তাই আমাদের সাথে এমন করছে, সামনে আসছে না। তুমি প্লিজ মামুনিকে বুঝিয়ে বলো, তুমি ফিরিয়ে নিয়ে আসো আমার মামুনিকে। জান, তুমি এমন বাচ্চামি কেন করছো? বললাম তো ওটা আমার বাণী নয়। আমিও প্রথম ভেবেছিলাম ওটাই আমার বাণী, তাই তো সাথে করে নিয়ে আসছিলাম, কিন্তু তুমি তো দেখলে ও বাণী নয়। যাও রেস্ট করো। আশেবার কিছু না বলে মন খারাপ করে নিচের রুমে চলে যায়। সম্রাট নিজের কাজে মন দেয়। বারবার তার একটা সুন্দর মেয়ের চেহারা চোখের সামনে ভাসছে, অস্পষ্ট শব্দ কানে আসে। মেয়েটা খিলখিল করে হাসছে। সম্রাট বেডের সাথে হেল দিয়ে বসে চোখ বন্ধ করে পূর্বের স্মৃতিতে ডুব দেয়। পূর্বে 7 বছর আগে বাংলাদেশে। হ্যালো কার্তিক। জি স্যার, বলুন। আপনি পৌঁছে গেছেন মলে? দ্রুত গাড়ি নিয়ে মলে চলে এসো। আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। ড্রাইভার দেখছে আমি মলের কাছাকাছি আছি, এজন্য হেঁটে যাচ্ছি। স্যার হেঁটে কেন? আমায় 5 মিনিট সময় দিতেন, আমি পৌঁছে যেতাম। ওকে স্যার, আমি এখনই আসছি। কার্তিকের সাথে কথা বলতে বলতে রোড সাইড থেকে সম্রাট কেটে যাচ্ছে ফর্মাল গেটআপে। হুট করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, আর মেয়েটা পড়ে যেতে নেয়। সম্রাট কমর ধরে নেয় মেয়েটার। মেয়েটা ভয়ে ভুরু কুঁচকে চোখ বন্ধ করে নেয়। সম্রাট মেয়েটাকে দেখে থমকে যায়। মেয়েটা অনেক সুন্দর, কপালে কালো টিপ, চোখে কাজল টানা নাক, আর কমর পর্যন্ত কালো সিল্কি চুল। হঠাৎই মেয়েটার কথায় সম্রাটের ঘর কাটে। এই যে মিস্টার, এভাবে ধরে রাখবে নাকি ছাড়বে? বলতেই সম্রাট ছেড়ে দেয়, আর ঠাস করে মেয়েটা পড়ে যেয়ে চিৎকার করে ওঠে। আউচ! বুইড়া মা গো, এবার বুঝি আমার কোমরটা ভেঙেইছে। এই সাদা হাতি এভাবে কেউ ছেড়ে দেয়? ওয়াট হাতি? ফোনটা পকেটে রাখে, হাত বাড়িয়ে দেয়। আপনি তো ছেড়ে দিতে বললেন, আর এখন আবার রাগ দেখাচ্ছেন। মেয়েটার সম্রাটের হাতে হালকা থাবা দিয়ে সরিয়ে নিজে উঠে যায়। তারপর ডাক্তারের সাদা অ্যাপ্রনটা ময়লা পরিষ্কার করে নেয় হাত দিয়ে। দেখে চলতে পারেন না? এমন করে ধাক্কা কেন দিলেন? এখন যদি আমি মরে যেতাম তখন কি হতো শুনি? হ্যাঁ, এইটুকুতেই মরে যেতেন? হ্যাঁ, যেতামই তো। এক্ষুনি কোমর ভাঙতে পারতো, তারপর সোজা হসপিটালে 6 মাস পড়ে থাকতে হতো। আমার দেখাশোনা করার কেউ না থাকায় আমি না চলতে পারতাম, না কাজ করতে পারতাম। তাহলে যেতামই তো মরে। আবার পড়ে যে রোড সাইডে এই খাদযুক্ত জায়গাটাই মাথা লাগতে পারতো, তো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সামনের 10 মিনিটে মারা যেতে পারতাম। এখান থেকে হসপিটাল 35 মিনিটের দূরত্ব, গাড়ি ডাকতে 5 মিনিট, তুলতে 2 মিনিট, পৌঁছাতে 10 মিনিট। আর ভর্তি, তারপর ট্রিটমেন্ট শুরু, তার আগে মরে ভূত হয়ে যেতাম তাহলে। আবার অন্য অপশন হলো। স্টপ, আবার অন্য পোষণ বলা লাগবে না। বাপরে, এটা মেয়ে নাকি অন্য কিছু? দেখুন, আমি ইচ্ছে করে দিইনি ধাক্কা, আর আপনি এখনো বেঁচে আছেন এবং সুস্থ তো। প্লিজ যান। উফ। হাফ সেল সম্রাট আগে বাড়তে থাকে। মেয়েটা মুখ ফুলিয়ে বলে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, মাফ করলাম, সরি বলে যান। সম্রাট পিছন ঘুরে পুরো কুচকে সরু চোখে তাকায়। আরে, এমন করে তাকানোর কি আছে শুনি? সরি বলুন আর কেটে পড়ুন। সম্রাট ডন্ট কেয়ার ভাব নিয়ে সামনে ফিরে হাঁটতে থাকে, এমন ভাবে যে সে শোনেনি, কথাটা গায়ে মাখেনি। আজব পাবলিক, ভুল করলো, ফেলে দিল, আর সরি বলতে বললে এত ভাব। আজকের মতো ছেড়ে দিলাম, জঙ্গলি বাদর মুডটাই অফ হয়ে আছে। সম্রাট ওই দিনের মতো নিজের কাজ করে ফিরে আসে বাসায়। তবে কিছুতেই মেয়েটার ওই ফেসটা সে ভুলতে পারছে না। নিজেই নিজের প্রতি বিরক্ত হচ্ছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সম্রাট ওই দিনের মতো নিজের কাজ করে ফিরে আসে বাসায়। তবে কিছুতেই মেয়েটার ওই ফেসটা সে ভুলতে পারছে না। নিজেই নিজের প্রতি বিরক্ত হচ্ছে।
কাজে সে মন দিতেই পারছে না। ওপাশে ফোনের ওপরে ফোন আসছে তার বিভিন্ন কাজের জন্য। ঘুমের ওষুধ নিয়েও আজ তার ঘুম আসছে না। আফরোজ খান আশরাফ খান পানি খেয়ে উঠে মাঝরাতে সম্রাটের রুমের আলো দেখে ভুরু কুঁচকে তাকালেন। এ কি, এখনো বাবার রুমে আলো কেন? বাবাই কি আসেনি বাসায়? ভেবে রুমে এলেন, কোথাও নাই। চলে যেতে ব্যালকনিতে ছায়া দেখে তার বুঝতে বাকি নেই তার ছেলে ব্যালকনিতে বসে আছে। তিনি ব্যালকনিতে যেয়ে আরো অবাক হলেন। সম্রাট নিশা ছাড়া দিব্যি বসে চোখ বন্ধ করে আছেন। বাবাই, তুমি এখানে এভাবে ফ্লোরে বসে আছো কেন? জান, তুমি এখানে এখনো ঘুমাওনি? কতবার করে বলেছি সঠিক টাইমে ঘুমিয়ে যাবে। আমাকে বকতে হবে না, আমি ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙার পর পানি খেতে গিয়ে দেখি রুমে নাই। নিচে এসে দেখি তোমার রুমে আলো। তো তুমি জেগে আছো কেন? ঘুম আসছে না? তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাচ্ছি। আশরাফ চলে গেলেন। কিছু ভাবতে ভাবতে পরের দিন সম্রাট একই জায়গায় যেয়ে দাঁড়ায় যেখানে তার সাথে মেয়েটা ধাক্কা লাগছিল, কিন্তু মেয়েটার আর দেখা মেলে না। সম্রাটের এক প্রকার যে চেপে যায়, সে ওই মেয়েটাকেই চায়, কিন্তু খুঁজে পাচ্ছে না। আর সে কোনো লোককে বলতেও পারছে না। সবাই জানে সম্রাট রাগী, আর মেয়েদের তো মোটেও পছন্দ করে না। সে কিনা একটা মেয়ের প্রেমে পাগল হয়ে আছে, আর তাকে খুঁজতে হবে। পরের দিন, স্যার বলছি ওকে মারার জন্য আমি যথেষ্ট, আপনাকে যেতে হবে না। না, দাঁতে দাঁত চেপে বলে, ওই জানোয়ারটাকে আমি নিজের হাতে মারবো। আমি মারবো, বোঝাবো ওকে আমার মা বাবাকে মারার শাস্তি কতটা ভয়ানক। অনেকদিন পর গুহা থেকে বেরিয়েছে, শিকার তো ওর হতেই হবে। কিন্তু স্যার আপনাকে কেউ দেখে নিলে সমস্যা। আপনি পোড়াবাড়িতে যান, ওকে ধরে সেখানে আনছে। না, ওকে তো ওর বাসায় যেয়েই মারবো। বলের আগে ফুসতে ফুসতে নিজের রুমে এসে কালো হুডিওয়ালা পোশাকটা পরে নেয়। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে নিয়ত অনুযায়ী যথাস্থানে পৌঁছে যায়। বেশ বড় সড়ো 4তলা একটা বাড়ির সামনে আসে। নিচে দুটো গাড়ি পার্ক করা। সম্রাট বাসার ভিতরে চলে যায়। কোথাও কোনো সিকিউরিটি না থাকায় ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। কালো মতো মোটাসোটা একটা বডি ফিল্টার টাইপের লোক লিফটে উঠে 4তলায় যায়। বয়স 35-এর মতো, লম্বায় 5 ফিটের বেশি। 4তলায় একটা ফ্ল্যাটে এসে রুমের লাইট অন করে। চোপাই কালো হুডিতে একটা লোককে বসে থাকতে দেখে ভয়ের থেকে রেগে যায় বেশি লোকটা। এই কে রে তুই? আমার ফ্ল্যাটে আসার সাহস করেছিস কি করে? বলে পিছনে থাকা পিস্তলটা বের করে সামনের দিকে তাক করার আগেই একটা চিকন সরু ছুরি এসে লোকটার এক হাতে লাগে, আর পিস্তলটা পড়ে যায়। সামনে বসা হুডিওয়ালা লোকটা ছুরিটা ছুরিয়েছিল। ওই কুত্তার বাচ্চা, কে তুই? কি চাস? যে জন্যই এসেছিস বেঁচে ফিরতে পারবি না। বলে বাঁ হাতের পিস্তলটা বের করে। আবারও একটা ছুরি এসে লাগে। লোকটার ব্যথায় কুকড়ে উঠে, সাথে এবার ভয় পায়। সবাই বসা হুডিওয়ালা লোকটা নিজের পায়ের উপর পা নামিয়ে ধীরে ধীরে হেঁটে আসে লোকটার দিকে। লোকটা ভয়ে পালাতে যায়, তার আগে ঠাস ঠাস করে দুটো বুলেট এসে লোকটার পায়ে লাগে। লোকটা রক্তাক্ত গায়ে ব্যথায় চিৎকার করতে করতে ফ্লোরে পড়ে যায়। হুডিওয়ালা লোকটা এসে কাছে বসে, হাত একটা হাঁটুর উপর রাখে। মিস্টার শুভ্র, মিসেস স্মিতা আর মিস্টার শুভ্রের 10 বছরের মেয়ে শুভ্রতাকে মারার সময় তোর সাথে আর কে কে ছিল? কেন মেরেছিলি ওদের? আমি জানি না, আমি চিনি না ওদের। আমি কিছু করিনি, কিছু জানি না। এক হাতে ঢুকে থাকা ছুরিটা টান দিয়ে তুলে বুকের বাঁ পাশে বরাবর ঢুকিয়ে দেয় হুডিওয়ালা লোকটা। জানিস না? তুই জানিস না? জানি না, জানি বলবো না। কে তুই? ওদের সাথে তোর সম্পর্ক কি? হুডিওয়ালা লোকটা বুক থেকে ছুরিটা টেনে বের করে পায়ের হাঁটুর কিছুটা উপরে ঢুকে দেয়। লোকটা চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে হুডি পরা লোকটা হেসে ওঠে। আরো জোরে চিৎকার করে ওই উপর থেকে যেন ওরা শুনতে পায়। বলে আবারও ছুরিটা বেরিয়ে ঢুকে দেয়। লোকটা সহ্য করতে না পেরে বলে, বলছি সব বলছি। আমার সাথে আরো 6 জন ছিল। আমরা মোট 7 জনকে ছিলাম ওই সাংবাদিকের পরিবার ধরে মারার জন্য। আমাদের মোটা অঙ্কের টাকা দিয়েছিল একটা। আমরা তাকে চিনি না, কখনো দেখিনি। আমি আর আমার
6 বন্ধু মিলে ছোটোখাটো মার্ডার কিডন্যাপিং করতাম। অনেক টাকার অফার আসে। ফোনের মাধ্যমে তার ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ করেছিলাম। কে ইনস্ট্রাকশন দিয়েছিল বল? বলে আবার ছুরি অন্য পায়ে ঢোকাতে থাকে। রক্তে পুরোটা ভিজে যাচ্ছে। লোকটা মরো মরো হয়েই বলল, তাকে সত্যি চিনি না, জানি না। আমরা শুধু তার ইনস্ট্রাকশন ফলো করেছি। কাজ হয়ে গেলে আমাদের অনেক টাকা দেয় এবং পালানোর জন্য সঠিক জায়গাও নির্ধারণ করে দেয়। আর কিছু জানি না। কে তুমি? তুমি এসব জেনে কি করবে? হুডিওয়ালা লোকটা হুডিটা তুলে মুখ বের করে। এটা সম্রাটই, তবে লোকটা তাকে চিনতে পারেনি। কে তুমি? এসকে। এসকে শুনেই লোকটা চোখ বড় বড় করে নেয়, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এসতে তোমার সাথে ওদের কি সম্পর্ক? ছেলে, আমি ওদের জাতের তোরা নৃশংসভাবে হত্যা করেছিস 4 বছর আগে। সম্রাটের চোখে রক্ত বরণ হয়ে যায়। আর কিছু না বলে ছুরিটা দিয়ে গলায় টান দেয়। লোকটা ওখানেই ঢলে পড়ে যায়। ছটফট করতে করতে মারা যায়। সম্রাট ছুরি দিয়ে কেটে লোকটার বুকে অন্য পাশে এসকে লিখে চলে আসে। লিফট থেকে বেরোতে যেতেই কারোর সাথে একটা ধাক্কা খায়। এটা তো সেই মেয়েটা। এখানে কি করছে? এই খচ্চরের ঘরে খচ্চর, চোখে দেখে চলতে পারিস না? দুনিয়ায় কি আমাকেই তোদের সাথে চোখে বাঁধে নাকি ধাক্কা দেওয়ার জন্য? সম্রাটের হুড়ি থাকায় মেয়েটাকে দেখতে পায়নি, তবে ভীষণ রেগে বক বক করতে করতে লিফটের ভিতরে যায়। সম্রাট মুচকি হেসে বেরিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে। মেয়েটা বক বক করতে করতে হঠাৎ চোখ যায় লিফটের ভিতরে, নিচে রক্তের হালকা ঝাপসা ছাপ জুতোর। মেয়েটা ভয় পেয়ে যায়। লিফটের রক্ত কোথা থেকে এলো ভাবতে ভাবতে 3 তলায় পৌঁছে যায়। লিফট খুলতে কেউ একটা চিৎকার দিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ভয়ে চিৎকার করে উঠে লিফটে থাকা মেয়েটা সামনে তাকায়। সোনু, সোনালির বাচ্চা, আজ তো ভয় দিয়ে মেরেই ফেলেছিলি তুই। আরে আগে তো লিফট থেকে বেরো। তারপর মেয়েটা এসে জড়িয়ে ধরে। মাইজান, কেমন আছিস? কত মিস করেছি তোকে জানিস? জানি তো, আমিও তোকে মিস করেছি অনেক। সব কথা কি এখানে শেষ করবি নাকি রুমেও যাবি? আর চল চল, তোকে দেখতে তো সব ভুলেই গেছি। তুই এতদিন কিভাবে থাকলি নানুর বাসায়? জানিস, একলা থাকতে আমার ভালো লাগেনি এই কয়েকদিন। জানি তো মেরিমা, কি করতাম? তোকে যেতে বললাম সাথে, তুই তো গেলিই না। তোর ক্লাস রয়েছে, কিন্তু আমার তো যেতে হতো। নানু খুব অসুস্থ, আমাকে তো আজও আসতে দিবে না। কিন্তু বাবাকে দিয়ে ফোন করিয়েছিলাম যে আমার আজ যেতেই হবে, না হলে হবে না। পরে আসতে দিল। চল ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। হুম, খুব ক্ষুধা লেগেছে রে। এনারা দুজন হলো একজন বাণী, একজন সোনালি। একসাথে এইচএসসি দিয়েছে। বাণী মেডিকেলে চান্স পেয়েছে, যেটা তার স্বপ্ন। সোনালি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে, যেটা সোনালির পছন্দ। সোনালির বাবা মা আমেরিকায় থাকেন। ছোট থাকতে সোনালি তার নানুর কাছেই বড় হয়েছে। আর কলেজে ওঠার পর বাণী আর সোনালি দুজনে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। বাণীর একমাত্র একটা মামা আছে, সেই সব কিছু দেয়। তবে বাণীর মামা বাণীর সাথে কখনো দেখা করে না, কথায় থাকে বাণী সেটাও জানে না। বাণী যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে একটা মহিলার কাছে বড় হয়েছে। সেই মহিলাই হলো সোনালির নানু। দরকারের আগে অর্থ তার কাছে পাঠিয়ে দেওয়া হতো। সে থেকে সোনালি আর বাণী দুজনেই খুব ভালো বন্ধু। বাসায় কফি খাচ্ছে আর রুমের মধ্যে পায়চারি করছে সম্রাট। মনে মনে বলছে, এমন সময় তোমাকে দেখতে পেলাম যখন কথা বলার অবস্থাতেই ছিলাম না। কিন্তু তুমি ওখানে কি করছিলে? ওই ফ্ল্যাটে থাকো নাকি কোনো কাজে আসছো? যেটাই হোক, তোমাকে আমি আবার খুঁজে বের করব। কি ভাবছো বাবাই? আমি খেয়াল করেছি তোমাকে। তুমি 2 দিন ধরে কেমন যেন ডিস্টার্ব আছো। কোনো সমস্যা? না জান, আমি ঠিক আছি। তুমি অফিস যাও নাই? বাসায় যে চলে এলাম। আমার বাবাই কিছু একটা নিয়ে টেনশনে আছে, আর আমি কি করে শান্তিতে অফিস করতে পারি বলো? তাই চলে এলাম। চলো আজকে দুজনে ঘুরতে যাই। এখন সন্ধ্যা নামবে জান, এখন ঘুরতে যাবে? যাবো, চলো আজ লং ড্রাইভে যাবো দুজনে। ওকে, লেটস গো। তবে হ্যাঁ, ড্রাইভ আমি করব। নো,
আমি করব। তুমি ড্রাইভ করলে আমার গাড়িতে চড়তেই ভয় লাগে। মজা করা ছাড়ো আর চলো, ড্রাইভ তুমি করবে। দুজনে বেরিয়ে গেল। এইদিকে সোনালি আর বানি খেতে বসেছে। তারপর বল, এই কয়েকদিন আমাকে ছাড়া তোর দিন কেমন কেটেছে? মোটেই ভালো নয়, এই কয়েকদিন খুব বাজে কেটেছে। জানিস কি কি হয়েছে? বলে বানি গত 3 দিন যা যা করছে সব সোনালিকে শোনাতে শুরু করলো। মনে মনে সোনালি, ইসরে, কেন যে বলতে গেলাম কেমন কেটেছে দিন। এখন এই কয়দিনে কতবার বাথরুমে গিয়েছিলিস সেটাও বলতে ভুলবে না। মরছি, আমি ঘুমানোর সময় কথা বললে ভালো হতো, কানে তুলা গুঁজে আরামসে ঘুমোতে পারতাম। এখন তো খাবারও নামবে না এর গল্প শুনতে শুনতে। বুঝেছিস রে সোনু। তারপর কাল মুড অফ ছিল, ক্লাস থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন একটা লোকের সাথে ধাক্কা। সব বলতে বলতে হঠাৎ লিফটের ভেতরে রক্তের কথা মনে পড়ল। তখন সোনালীকে দেখে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যেটা। তারপর কি হলো? থেমে গেলি কেন? তারপর কিছু না, তোকে দেখলাম, তারপর এখন এই যে খাচ্ছি। উফ মা, বাঁচা গেল যে এর গল্প শেষ হলো। কানে ধাঁধা ধারিয়ে দিয়েছিল। এত বকবক মানুষ কি করে বকতে পারে? ইচ্ছে করে রক্তের কথাটা তোকে বললাম না রে সোনু, সরি রে। তুই আবার এটা নিয়ে চিন্তা করবি, ভয় পাবি, তাই বললাম না। তোকে তো কোনো কথা না বলে থাকতেই পারি না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সোনালি দরজা খুলে দেখে বানিকে ভয়ে ভয়ে ডাক দেয়। ইচ্ছে করে রক্তের কথাটা তোকে বললাম না রে সোনু, সরি রে। তুই আবার এটা নিয়ে চিন্তা করবি, ভয় পাবি, তাই বললাম না। তোকে তো কোনো কথা না বলে থাকতেই পারি না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দেখ না বনু, কে এলো অসময়ে। আমরা তো কোনো কিছু অর্ডার করিনি, তাহলে এতিমদের খোঁজ নিতে কে আসবে শুনি? তুই আর শুধরাবি না, তাই না? আচ্ছা বস, দেখছি। সোনালি দরজা খুলে দেখে পুলিশ কয়েকজন দাঁড়িয়ে আছে। বানিকে ভয়ে ভয়ে ডাক দেয়। বা বানি, দেখ না এরা কেন আসছে। আরে কারা আসছে? তোর কণ্ঠ এমন অফিসার আপনারা এত রাতে, তাও আমাদের ফ্ল্যাটে? এনি প্রবলেম? বানি ম্যাম, আমরা দুঃখিত এখন রাতে আপনাদের বিরক্ত করার জন্য, কিন্তু আসাটা জরুরি ছিল। জি, ভেতরে আসুন। 4 জন ভিতরে এসে ভদ্রতার সহিত 3 জন এদিক ওদিক দেখতে থাকে। আর একজন বানিকে বলে, ম্যাম আসলে উপরের তলে একটা খুন হয়েছে, আর সেই কেসের জন্য আমাদের আসা। খুন? খুন? বলে বানিকে এসে জড়িয়ে ধরে। ভয়ে সোনালি এমন অল্প কিছুতে বেশি ভয় পায়। আরে শান্ত হ। জি অফিসার, বলুন। আমাদের ফোন এসেছিল এই বাড়ি থেকে যে 4 তলে একটা রুমের দরজার নিচ থেকে রক্ত বেরিয়ে আসছে, কিছুটা ভিতর থেকে ডোর দেওয়া। আমরা এসে লক ভেঙে ঢুকতেই একটা লাশ পাই, তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, আর বাকি লোকজনদের দেখে কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি যে লিফটের ভিতরে রক্ত দেখেছিলাম, বলা কি ঠিক হবে? আর নিশ্চয়ই আমার সাথে ধাক্কা লাগা লোকটাই খুনি ছিল, না হলে উনি বেরোলেই তো রক্তের দাগ দেখেছিলাম। কি করব, বলবো নাকি না? মিস বানি, আপনারা কি বাসা থেকে বেরোলে আশেপাশে বা এই বাসায় কোথাও সন্দেহজনক কাউকে দেখেছেন? না না না, আমরা কেউ কোথাও দেখিনি স্যার, আমরা কিচ্ছু জানি না। আরে শোনো, কাম ডাউন, কিছুই হয়নি, রিল্যাক্স। স্যার আপনি তো জানেন ও কেমন ভিতুর ডিম। শোনো, আজই গ্রামের বাড়ি থেকে এসেছে। আমি গত 3 দিন থেকে একলাই ছিলাম, কাউকে দেখিনি। সন্দেহজনক। ওকে ম্যাম, আমরা আপনাদের কথাই বিশ্বাস আছে। আমাদের আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। এই চলো সবাই। সবাই ওদের রুম থেকে বেরিয়ে বাকিদের ওখানে যায়। সোনালি তো ভয়ে বানিকে ছাড়তে চায় না, শুয়েছেও জড়িয়ে ধরে। আর বানি লিফটের রক্তের কথা ভাবছে। জান, কি যে বলো তুমি। হাসির কি বললাম বাবাই, এখন প্রেম করবে না তো কবে প্রেম করবে? জানো, তোমার মমকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমরা একই স্কুলে পড়তাম, সেই ছেলেবেলা থেকেই আমাদের প্রেম। আমার ছেলে হয়ে এখনো তুমি প্রেমটাই করতে পারলা না।
বয়স তো 20 পার হয়েছে। জান, তুমিও না এখনো দেখে কাউকে মনেই হয়নি যে তাকে ছাড়া আমি পরিপূর্ণ নই, কিন্তু ওই মেয়েটাকে দেখার পর মনে হয়েছে হ্যাঁ, ও আসলে আমার জীবনের খারাপ হতো না, কিন্তু আমি আমার লাইফে কাউকে জড়াতে ভয় পাই জান। ও, ওটা কে বাবাই? তার মানে তোমার কাউকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে? কে সে, কোথায় থাকে? জান, এত ঢং করার কিছুই নাই, জাস্ট মরে হয়েছে, তাই তোমাকে বললাম। তাছাড়া কোথায় থাকে কি করে জানি না, তবে হয়তো ডাক্তারি পড়াশোনা করছে হবে। যখন প্রথম দেখছিলাম অ্যাপ্রন পরা হাতে কয়েকটা বই নিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু মনে হয় পাগল মেয়েটা। বাবাই, তুমি প্রেমে পড়ে গেছো তাহলে অবশেষে। আমার দুশ্চিন্তা এবার ঘুচলো। আমি জানি আমার ছেলে খুব দ্রুতই তার খোঁজ পেয়ে যাবে। ওকে, আর নয়, চলো, অনেক হয়েছে, এবার বাসায় যাওয়া যাক। চলো। বাট যাওয়ার সময় ওই মোড়ে টঙ্গের দোকানে জিলাপি ভাজে না, ওইখানে অবশ্যই একবার যাব। জানি, তুমি বেরোলেই ওখানে না যেয়ে থেকেছো কখনো? 2 দিন পর। ওই পানি দেখ না, ওই পিছনের কালো গাড়িটা গত 10 মিনিট থেকে আমাদের ফলো করছে। আমার না খুব ভয় করছে। চল চল, তোর আর আইসক্রিম খেতে হবে না, চল আমরা কলেজে যাই। আবে, কোথাকার কে আমাদের কেন ফলো করতে যাবে? হ্যাঁ, চুপচাপ খা তো, ওসব দেখে এখন সময় নষ্ট করতে পারবো না। বনু রে, আমার তো ভয় করছে রে। ওই যে তোর কলেজ বাস, হাজির, উঠে পড়, ভয়ের ডিব্বা। আমি গেলাম, সামনেই রিক্সা পেয়ে যাব, বাই। সোনালীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বানি আইসক্রিম খেতে খেতে রাস্তার পাশ দিয়ে আপন মনে হেঁটে চলছে। কিছু সময়ে গাড়িটা এসে বানির পাশে ব্রেক করে। কালো গ্লাসটা নামিয়ে সম্রাট মিষ্টি হেসে বলে, হাই। বাই বলে বানি নিজের মতো হাঁটতে থাকে। 2 পা এগিয়ে আবার পিছে আসে। সম্রাট তাকিয়ে আছে তার দিকে। ওই, তুমি কে? আমাকে হাই দিচ্ছ? আমাকে তোমার মনে পড়ছে না? ওই দিন দেখা হয়েছিল আমাদের, তোমাকে খুঁজে পেতে কয়েকটা দিন লেগে গেছে, তবে অবশেষে পেলাম। ওই দিন দেখা? মনে পড়েছে। ওই, আপনি তো সেই খচ্চর লোকটা যে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। ওই দিন মুড ছিল না, বকতে পারিনি, আজ পেয়েছি আপনায়, বলে বানি বকতে থাকে। সম্রাট হা হয়ে যায়, কিছু সময় আর শুনতে পারে না, চিৎকার দিয়ে ওঠে, শাট আপ! এই, তুমি কি পাগল? তখন থেকে বকে যাচ্ছ, আমার কানের পোকাও বিরক্ত হয়ে সব বেরিয়ে যাচ্ছে। ওই, আপনি একে তো ওই দিন আমায় ফেলে দিয়েছেন, আবার এখন পাগল বলছেন? পাগলের নমুনা তো আমি আপনার ভেতরে দেখতে পাচ্ছি। কানে কারোর পোকা থাকে এমন যে কথার জন্য বেরিয়ে আসবে বিরক্তি হয়ে। উফ, হে কোন মেয়েকে আমার পছন্দ হলো? ফুললি পাগলি। কি ভাবছেন? আমাকে কেন খুঁজছেন? বলতে বলতে ঘড়ির দিকে খেয়াল দিতেই, ওহ নো, আমার ক্লাসের লেট, বলে দৌড় শুরু করলো বানি। হাজব মেয়ে। ওই মেয়ে, দাঁড়াও বলছি, এভাবে দৌড়ানোর মানে কি? সম্রাট গাড়িটা চালিয়ে আবার সামনে চলে এলো। ওই, দৌড়াচ্ছ কেন? বানি দৌড়াতে দৌড়াতে বলল, ঠিকই তো, দৌড়াচ্ছি কেন যখন গাড়ি আমার সামনে। বলে দাঁড়িয়ে যায়। সম্রাটও গাড়ি স্লো থেকে ব্রেক করে আর বানি ঠুপঠাপ করে উঠে বসে অর্ডার করার মতো করে বলল, ওই দ্রুত চালাও না। কি, বাসা থেকে খেয়ে বেরোওনি? 10টার আগে ক্লাসে না ঢুকতে পারলে স্যার আর ঢুকতেই দিবে না, দ্রুত চলো। এই লেট হয়ে যায় জন্য হোস্টেলেই থাকতে চাইলাম, কিন্তু ভিতর ডিমের জন্য আমার আর হলো না। সম্রাট বাড়ি থেকে শুনে কলেজের সামনে চলে আসে। বাড়ি নেমে পিছে না ফিরে দৌড়ে কয়েক মিনিটে চোখের সামনে থেকে ভিতরে চলে যায়। সম্রাট অপেক্ষা করতে থাকে। বিকাল হয়ে যায়। বাড়ি তখন কলেজে ফ্রেন্ডের সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে বেরোয়। সম্রাটকে রোডের অন্য পাশে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাণীর মনে পড়ে। সবাইকে ফেলে দৌড় লাগায় আর হুট করে একটা বাইক এসে লেগে যায়। যদিও সম্রাট দৌড়ে গিয়েছিল, কিন্তু তার আগেই বাইক এসে ধাক্কা দেয়। বাণী কিছুটা দূরে এসে পড়ে। সম্রাট থমকে যায়। রাগী দৃষ্টিতে বাইকের দিকে একবার তাকিয়ে ধরেছিয়ে বাণীকে কোলে তুলে নেয়। এই মেয়ে, ঠিক আছো? এই, কথা বলো। বাণীর চোখটা অল্প খোলা,
এক হাতে বেশি চোট পেয়েছে। রোডে পড়ার জন্য কিছুটা কেটে রক্ত বের হচ্ছে আর হঠাৎ মন ধাক্কা খাওয়ায় বেহুশ হয়ে যায়। সম্রাট দ্রুত হসপিটালে নিয়ে আসে। ডক্টররাও চেক আপের পর, ডাক্তার, এখন কি অবস্থা? মিস্টার সম্রাট, ভয়ের কোনো কারণ নাই, উনি ঠিক আছেন। কেটে যাওয়া জায়গায় ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, কিছু সময় জ্ঞান ফিরে আসবে। হাত চটে গিয়েছে, সঠিক ট্রিটমেন্ট কিছুদিন ঠিক হয়ে যাবে। কোনোভাবেই হাত দিয়ে কিছু করা যাবে না, ফুল রেস্টে রাখতে হবে। জি ডক্টর, ধন্যবাদ। আমি ওকে নিয়ে যেতে চাই। ওকে। বাড়ি আস্তে করে চোখ খোলে, দেখে সে একটা বিশাল বড় রুমের একটা বেডে শুয়ে আছে। মাথা ঘোরাতে দেখতে পায় এক পাশে সোফায় দুজন লোক বসে আছে, মাথা নিচু করে দুজনে চিন্তিত। বাড়িকে এসে উঠতে দুজন দৌড়ে ওর কাছে আসে। জান, ওর জ্ঞান ফিরেছে, দেখেছো? ও ঠিক আছে। কেমন লাগছে এখন মামুনি? পানি জ্ঞান হারানোর আগে কথা মনে করে দ্রুত উঠে বসতে যায়, তবে হাতে ভর করতে উঠতে পারে না সব। সম্রাট দিয়ে দ্রুত ধরে বসিয়ে দেয়। রিল্যাক্স, আমার কিছু হয়নি, তুমি ঠিক আছো, এত উত্তেজিত হইও না। ফোন ফোন কোথায়? ফোন দিন ফার্স্ট। কয়টা বাজে এখন? কত সময় আমি এখানে? শোনো, নিশ্চয়ই ভয় পাচ্ছে, টেনশন করছে। আরে রিল্যাক্স, আমি এত উত্তেজিত হইও না, তোমার জন্য ঠিক নয়। আস্তে। হেই, তুমি বেশি বোঝো না কি আমার থেকে? ফোন দিতে বললাম না? সবাই ঠা হয়ে যায়। সম্রাটের বাবা নিজের ফোনটা বাণীর হাতে দেয়। মামুনি ধীরে, তোমার ডান হাতটা একটু সাবধানে রাখতে হবে, কোনো ধরনের কাজ করা চলবে না, ডাক্তার এমনটা বলেছে। বা হাতে ফোন চিপতে চিপতে বাণী বলে, ওকে আঙ্কেল। হ্যালো, কোথায় তুই? ফোন ধরতে এত সময় লাগে? ঠিক আছিস? পর থেকে সোনালি কেঁদে দেয়। কোথায় তুই? তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোর কলেজে খোঁজ নিলে বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালের আশেপাশে সব চেক করা শেষ, কোথাও পাইনি তোকে, খুব ভয় করছিল। আরে তো কাঁদছিস কেন? এখন তো বেঁচে আছি, জানতে পারছিস? শোন, কোথায় আছি জানি না, তবে চলে আসছি দ্রুত, আমি ঠিক আছি। আয়। ফোন কেটে বাণী সম্রাটের বাবার হাতে ফোন দেয়। সম্রাটের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে আসছেন? অসুস্থ যখন তখন হসপিটালেই রাখা উচিত ছিল না? আসলে তোমাকে ওখানে রাখতে চাইনি, রাতে বাসাতে সব ব্যবস্থা করা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। চলুন, এগিয়ে দিবেন এখন আমার ফ্ল্যাটে। এত রাতে? মামুনি, বেশি অসুবিধা না হলে রাতটুকু এখানে পার করো, সকালে ডাক্তার একবার এসে চেক আপ করে যাবে, তারপর না হয় যেও। সরি আঙ্কেল, আমি আপনার কথাটা রাখতে পারছি না, আমার বোন একলা বাসায়, আমাকে ফিরতেই হবে। দেখো, তোমার কোনো কথাই শুনছি না, এত রাতে তোমাকে দিয়ে আসতে পারবো না এমন অবস্থায়, আগে সুস্থ হও তারপর যেও। তোমার কাছে অনুমতি চাইনি, অর্ডার করেছি, চলো এক্ষুনি পৌঁছে দিবে, তোমার জন্য এমন হয়েছে আমার। এই মেয়ে, এত জিদ কিসের তোমার? বললাম না এখন কোথাও যেতে পারবে না। বাণী কিছুটা ভয় পেয়ে যা সম্রাটের লাল হওয়া চোখ দেখে। সম্রাটের বাবা সম্রাটকে রেগে যাচ্ছে বুঝে তার কাঁধে হাত রাখে। বাবাই, ওকে বুঝিয়ে বলা যায় বিষয়টা, কেন এমন করে কথা বলছো? আর মামুনি, বেশি সমস্যা না হলে থেকে যেতে পারো, সমস্যা থাকলে অবশ্যই এখনই এগিয়ে দিব। এত করে বলছে লোকটা, না থাকলে অপমান করা হবে, কিন্তু ওই খারুসটা কেমন রেগে উঠলো। আমি অসুস্থ এই জন্য চুপ থেকেছি, না হলে তোকে দেখিয়ে দিতাম বাণীর ওপর চিৎকার করার মজা। বিড়ালের বাচ্চা একটা, ফু দিলেই উড়ে যেতি। মনে মনে ভেবে বললাম। ঠিক আছে আঙ্কেল, এত করে যখন বলছেন রাতটা এখানেই কাটাচ্ছি। সকালে সবশেষে সম্রাট বাণীকে পৌঁছে দিতে আসে। বাসার সামনে এসে গাড়ি থেকে নামতেই কোলে তুলে নেয়। কি করছেন কি? ছাড়ুন বলছি, আপনি আমায় তুলেছেন কেন? চুপচাপ থাকবা নাকি ফেলে দিব? এক পা তো ব্যথায় ফেলতে পারছো না, আর এক পাও ভেঙে দিই? বাণী ভয়ে চুপ হয়ে যায়। না না, এই লোককে বিশ্বাস নেই, যে রাগী লোকটা ওই দিনের মতো ফেলে দিবে, সত্যি সত্যি। কলিং বেল বাজাতেই সাথে সাথেই সোনালি দরজা খুলে দেয়।
যেন সে দরকারের কাছেই বাণীর কাছে আসার অপেক্ষা করছিল। তবে সে দরজা খুলে সম্রাটকে দেখে ক্রাশ খেয়ে নেয়। ভুলেই যায় সব বাণীকে সে খেয়ালও করেনি। বাণীর কথায় তার হুঁশ ফিরে। কি রে, এমন হাঁ করে তাকিয়ে কি দেখছিস? ভেতরে যেতে দে, না হলে এই বজ্জাতটার কোল থেকে নামাবেই না। ও হ্যাঁ হ্যাঁ আস, কিন্তু উনি কে? আর এসব কি করে কি হলো? রাস্তার মাঝে দৌড়ে রেস করতে গেলি কেন বলতো? সব পরে বলছি, আগে এই আপদ বিদায় করি। ফিস ফিস করে বললেও সম্রাট শুনে মুচকে হাসে। এই যে মিস্টার, এবার বিদায় হও এখান থেকে। কিন্তু তোমার নামটা? সোনালি। সম্রাট সোনালির দিকে তাকিয়ে মুচকে হাসে। সুন্দর নাম তোমার। আর ওই ম্যাডামের নাম? বাণী। আপনার নাম কি? সম্রাট। নাইস। আপনি বসুন না, নাস্তা করে যাবেন। কফি বা চা দিব? না, আজ নয়, অন্যদিন। বলে সম্রাট চলে যায়। অন্যদিন ঢং, অন্যদিন আসিস, জুতা পেটা করব। বেয়াদব ছেলে, আসছে বলতে অন্যদিন। হ্যাঁ রে বনু, লোকটা কি হ্যান্ডসাম, হট, তাই না রে? তোকে তো কোলেও তুলেছে। ইস। ওই চুপ কর তো, আসছে হ্যান্ডসামের নানি। ওসব ফালতু লোকের কথা মুখেও আনবি না। তুই চুপ কর তো। আমার তো সেই লেগেছে রে, আমি তো প্রেমে পড়ে গেছি। ইস, ভাবতেছি ফিরে দেখা হলে প্রপোজ করে দেব। তবে বলতো, এখনো কি সিঙ্গেল আছে? তুই চুপ করবি? কোথায় আমি অসুস্থ আমার খবর নিবি তা না, ওইসব বাইরে লোকের পিছে পড়লি। পরের দিন বাণী কফি খেতে খেতে নিউজ দেখছে। হঠাৎ একটা নিউজে তার চোখ আটকে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পরের দিন বাণী কফি খেতে খেতে নিউজ দেখছে। হঠাৎ একটা নিউজে তার চোখ আটকে যায়। চোখ গোল গোল করে নিয়ে সংবাদ দেখতে থাকে। ব্রেকিং নিউজ। গত দিন রাত 10টায় এই লাশটি একটি ভাঙাচোরা বাইকের পাশেই পড়ে থাকতে দেখা যায়। রোড সাইডের নিরিবিলি জায়গা। লাশ দেখে পুলিশ কনফার্ম করেছে চুরির আঘাতে এই লোকটিকে নির্মমভাবে খুন করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডন এসকে খুনটি করেছে সেটা তার বুকের উপর মার্ক দেখে নিশ্চিত করেছেন কর্মরত পুলিশ। শহরে একের পর এক খুন করে চলেছেন আন্ডারওয়ার্ল্ড ডন এসকে। এই আন্ডারওয়ার্ল্ড ডন কোথায়, তার জন্ম, দেখতে কেমন, কখন কোথায় অবস্থান করেন, সবকিছুই এখনো ধোঁয়াশা। গত 6 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি তার রাজ চালিয়েছেন। প্রশাসকের ডাকের ডগা থেকে নিজের কাজের ফলাফল দিয়ে চলেছেন একটার পর একটা খুন করে। কি তার উদ্দেশ্য, খুনের পেছনকার কারণই বা কি, সবকিছুই রয়েছে এখনো ধোঁয়াশা। পুলিশের তদন্তে জানা গিয়েছে সে এখন বাংলাদেশে অবস্থান করছেন। বাকিটা মিস্টার রাসেলের প্রতিবেদনে নিউজ। হুট করে টিভি বন্ধ হয়ে যায়। পানি বিরক্ত নিয়ে তাকায় রিমোট হাতে সোনালির দিকে। সময় পেলেই খালি এইসব দেখিস কেন বলতো? ভয় লাগে না তোর? লোকটাকে কিভাবে মেরেছে সেটা স্ক্রিনে বড় করে দেখাচ্ছে, আর তুই হাঁ করে তাকিয়ে আছিস। ভেতর ডিম, কখন যে তোর মাথা ফাটিয়ে দিব রিমোট মেরে। রিমোট দে বলছি। এত ভয় করলে তুই দেখিস না? চোখ কান বন্ধ করে রাখ, আমাকে দেখতে দে। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি কিন্তু মনে করতে পারছি না। খবরদার মনে করার চেষ্টাও করবি না এইসব ফালতু ঝামেলায়। নিজেকে তো জড়াবি না। দুনিয়ার সব মৃত মানুষের সাথে কি তোর দেখা হয় নাকি রে? নাকি তোর সাথে দেখা হলেই তারা মারা যায়? বুঝি না। ওই আগের ক্যাচালটার কথা মনে আছে, যেখানে পুলিশদের হেল্প করেছিলি? সেই জন্যই তো তারা তোকে আমাকে ভালো করে চিনে গেছে। কেউ মারা গেলেই রাত না দিন নাই হুট করে চলে আসবে জিজ্ঞাসাবাদের জন্য। হইছে, এত ভয় কেন পাস বলতো? আজব পাবলিক, কবে যে তোর এমন ভয় কাটবে? না না, আমার ভয় কাটানোর কোনো শখও নাই। তুই এইসব দেখবি না।
ঠিক আছে মেরি বেহেনা, এবার চুপ যা। এই আন্ডারওয়ার্ল্ডের ডন না, ফোনকে যে দেশ কাঁপিয়ে রাখছে কে জানে। যখনই খুন খারাপি শুনবো দেখবো তোর নামটাই থাকবে লিস্টের প্রথমে। যদি সামনে পাই না, আমি দেখবি এটাকে খুন করে ফেলবো। আরে একদিক থেকে দেখলে তো ভালোই লোকটা, আমি তো তার পার্সোনালিটিতে ফিদা। দেখ, যাকেই খুন করে পরের দিন ব্রেকিং নিউজে খুন হওয়া লোকটার সকল অপকর্মের কথা থাকে, আর যে এই সকল কাজের জন্য রিপোর্টারদের কাছে পাঠায় তাকেই এসকেপ মার্ক থাকে, মানে মেরে টেরে তার অপকর্ম ফাঁস করে। বেছে বেছে অপরাধীদেরই মারছে, এতে তো ভালোই হলো, তাই না? ভালো না ছাই, শাস্তি দেওয়ার উনি কে? আর তোর তো প্রেম পড়তেই ফিদা হতে কোনো ক্লাস লাগে না, ছেলে হলেই হয়। আজব এমন বলছিস কেন? যদি কাউকে দেখে অমন মনে হয় তো কি করব? আচ্ছা বকবক করতে হবে না হবে না, নে কফি কাপটা রেখে আয় আর ঘুমাতে দে, মাথা খুব ব্যথা করছে রে। আমার জন্য তোর কলেজও মিস যাচ্ছে। তা তো যাচ্ছেই, তবে ভালোই হয়েছে, এই অজুহাতে ফ্রি থাকবো পড়াশুনো ছাড়া। উত্তি, সুযোগ পেলেই পড়া চুরি, এখনো ঠিক হলি না। এই চুপ কর তো, তোর মতো অত পড়তে আমার ভালো লাগে না। লাইফে পড়া ছাড়া আরও অনেক কিছু আছে জানার, শেখার, দেখার, আমি সেইগুলো চাই। তো চলে যা বাবার কাছে, সেখানে গেলে তো মুক্ত পাখি তুই, তোকে কে বাধা দিবে শুনি? এখানে তো তোর মামা, নানু, নানারা আছে গাইডের জন্য। সেখানে তোর বাবা নিজের খোঁজ রাখার সময় পায় না, তোর খোঁজ কিভাবে রাখবে শুনি? তুই ঠিক বলেছিস, আমি চলে যেতাম, শুধু তোর জন্যই যেতে পারি না। তোর মামার দেখা পেলে তার কাছে রেখে আমি চলে যাব, দেখবি আর ফিরবো না এখানে। আমার মামা, তুই এখনো আশা করেছিস কিভাবে? হ্যাঁ, তোর কি মনে হয় আমি তাকে পেলেই তার কাছে চলে যাব? কখনো না, শুধু টাকা দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না সোনু। আমি কোনো দিন তার কাছে ফিরবো না, আর সে আসবেও না, দেখবি। আচ্ছা বাদ দে, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, আমি রান্না চড়াই। দুপুরে তোর ঔষধ আছে, বকবক করলে হবে? আমিও আসছি, হেল্প করব। না, মোটেই না, এই শরীরে মোটেই পাকামো করার দরকার নাই, আমি করে দিতে পারবো, তুই রেস্ট কর। কলিং বেল বাজতেই সোনালি দরজা খুলে দিয়ে লজ্জা মাখা হাসি দেয়। আপনি? জি, রোগীকে দেখতে এসেছিলাম। কেমন আছে এখন? ভিতরে এসে দেখে যান, বলে সোনালি সম্রাটকে ভিতরে নিয়ে আসে। বানি বিছনায় হেলে বসে বইয়ের চোখ বোলাচ্ছে, মোটা কালো ফ্রেমের চশমা পরে আছে, চুলগুলো হাত খোপা করে বাদামি কালারের একটা টি শার্ট পরে আছে, সাথে একটা প্লাজো ওড়নাটা গলায় ঝুলছে। বসুন এখানে, বোনও বাথরুমে আছে, আমি ডেকে দিচ্ছি। না না, তার কোনো প্রয়োজন নেই, কষ্ট করে এখানে আসার অনুমতি দিলে আমি যেতে পারি। হ্যাঁ, কেন নয়, চলুন। বনু দেখ, তোকে দেখতে কে এসেছে। বানি বইয়ে চোখ রেখেই বলে, কে আসছে আবার আমাকে দেখতে ফাজলামো করিস? সম্রাট সোনালির পিছে পিছে এসে বাণীকে এমন সাথে দেখে ছোটখাটো ক্রাশ নামক বাস আবারও খায়। বাণী রুমে সোনালি ছাড়াও আর একজনের উপস্থিতি টের পেয়ে বইয়ের থেকে চোখ তুলে তাকায়। আপনি এখানে কেন এসেছেন? কোন সাহসে এসেছেন? কে আসতে দিয়েছে? হ্যাঁ, বেরোন বলছি। আপনি আমার বেডরুমে কিসের জন্য এসেছেন? রিল্যাক্স, এত প্রশ্ন একসাথে করলে উত্তর করব কিভাবে? আসলে সরি বলতে এসেছি, আমার জন্য তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য। তো আমাকে মেরেও আপনার শান্তি হয়নি, এখন আবার আসছেন সরি বলতে? ওখানে সারাদিন দাঁড়িয়ে না থাকলে তো আমার এমন হতো না। সব হয়েছে আপনার জন্য, খচ্চর কোথাকার। এসব কেমন ব্যবহার বনু? উনি সরি বলছেন তো, বাসায় কেউ আসলে এমন করে বলতে হয়? তুই চুপ কর তো,
এই খচ্চরের জন্য আমার এখন ক্লাস মিস যাচ্ছে। আমার এখন কতটা ইম্পর্ট্যান্ট ক্লাস যাচ্ছে জানিস? দেখো, দোষটা শুধু আমার নয়, তোমারও। আমি তো শুধু দাঁড়িয়েই ছিলাম। তোমাকে ওভাবে রাস্তা না দেখে দৌড় দিতে বলেছিলাম নাকি? দেখেছিস সোনু, কত বড় কথা আমাকে শোনাচ্ছে। আমার বাড়িতে এসে আমার কথা শোনানো হচ্ছে। বেরোনো বলছি। এই তুই চুপ কর তো। ভাইয়া আপনি বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। নো নো, ইটস ওকে। বসি নাই তাই তোমার বোন এমন করছে, আর কফি খেলে না জানি কি করবে। আপনি বসুন তো। আর তোকে বলছি, মোটেই বাজে ব্যবহার করবি না। তোকে তুলে নিয়ে যাচ্ছে, উনি যে মনে করে তোর খোঁজ নিতে এসেছে সেটাই অনেক। মুখ গুমরা করে বসে থাকে বাণী। সোনালি কফি আনতে যায়, পাশে রাখা সোফার কাছে যেয়ে বলল, বসতে পারি নাকি? বসতে পারি নাকি চলে যাব? আমাকে বলছেন? আজব মেয়ে, এখানে আর কেউ আছে যে তাকে বলবো? কি জানি বসবেন। সোফাই তো সোফাকেই জিজ্ঞাসা করেননি। ঢং আর বাঁচে না। সম্রাট মুচকি হেসে বসে পড়ে। তো তোমার নামটাই কিন্তু জানা হয়নি এখনো। না না প্লিজ, আর বকো না। এত বকা কখনো খাইনি যতটা তুমি বকেছো এই কয়েকদিনে। বানি আমার না। বানি? হুম, ভালো লাগেনি। এর থেকে তো মিস ঝগড়ুটে আরও ঠিক ছিল। পারফেক্ট ক্যারেক্টারের সাথে যায়। হোয়াট? কি বিড়বিড় করছেন? আর না, কিছু বিড়বিড় করছি না তো। তুমি এখন কেমন আছো? মানে সুস্থ হয়েছো? আজ আর একবার ডাক্তারের কাছে যাওয়া দরকার, তেমনটাই বলেছিলেন ডাক্তার। যদি তোমার অসুবিধা না হয় তো আমি তোমাকে নিয়ে যেতে চাই। কিসের জন্য যেতে বললে আমি যাব? আপনার সাথে কেন যাব? ওহ গড, এই ঝগড়ুটে শেষে কিনা আমার লাভার। হুম, তুমি আমার সাথে আবার চিটিং করছো এমন মেয়েকে পছন্দ করিয়ে? না দেখো, লজিক্যালি দেখলে কিন্তু তোমার আমার সাথেই যাওয়া উচিত। কারণ তুমি মানো যে তোমার এমন অবস্থার জন্য আমি দায়ী। সো সব আমারই তো করা উচিত, তাই না? লোকটা তো ঠিকই বলেছে আমার অসুস্থতার জন্য। তাহলে আমি কেন টাকা খরচ করে নিজের ডাক্তার দেখাবো? ঠিক আছে ঠিক আছে, কখন যাবেন? কোথাও যাওয়ার কথা হচ্ছে? নিন আপনার কফি। আমি তোমার বোনকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, যদি তোমাদের অসুবিধা না থাকে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই যাবে। কখন যাবেন? আমিও যাব সাথে, সমস্যা হবে না তো? তোকে ছাড়া তো এই খচ্চরের সাথে যাবেই না, তাই গেলে দুজনকেই নিবে। আমি কখন বলেছি তোমাকে একলাকে নিয়ে যাব? তাছাড়া তোমাকে আমি তো আর কোলে নিয়ে ঘুরতে পারবো না, তাই ওর যাওয়াটাই জরুরি। বাই দ্য ওয়ে, তোমার নামটা? সোনালি। তো সোনালি অনেক বড়। আমিও তোমার বোনের মতো তোমাকে ছোট্ট করে ডাকবো, প্রবলেম নাই তো? না না, কোনো সমস্যা নেই, অবশ্যই ডাকবেন। ওকে, তো তোমরা রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করছি। কফি তো শেষ করেছেন? আরে না, আমি ওয়েট করছি, দ্রুত আসো। বলেই সম্রাট বেরিয়ে গেল। বনুরে, দেখেছিস লোকটা কত ভালো, কত খোঁজ নিচ্ছে। তুই চুপ কর তো, নিশ্চয়ই কোনো মতলব আছে। এখন কেউ কাউকে ফ্রিতেও ডেকে জানতে চায় না কেমন আছো। কথা খরচ হবে ভয়ে। তুই সব সময় এমন করিস কেন বলতো? লোকটা কত ভালো, আর তুই এইসব বলছিস? আচ্ছা, উঠে ফ্রেশ হয়ে নে। কেটে যায় এভাবে বেশ কিছুদিন। সম্রাট সব কিছু ভুলে বাড়ির ভাবনায় মেতে থাকে সব সময়। ভালো ফ্রেন্ড হয়ে যায় ওদের। হ্যালো, ওই কোথায় তুমি? তোমার না আজ কলেজের সামনে আসার কথা? আমি গত 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। সরি, আসলে আমি একটা ইমার্জেন্সি কাজে চলে আসছি। প্লিজ রাগ করো না, আমি পরে দেখা করে নিব। তুমি বাসায় চলে যাও। কি? তুমি আমাকে এখানে দাঁড়িয়ে রেখে কাজে বিজি? তোমার সাথে কথা নাই রাখো ফোন। সরি তো, প্লিজ রাগ করো না। আমি সত্যি অনেক ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত। প্লিজ বোঝার চেষ্টা করো।
তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি গেলাম, বাই। পানি ফোন কেটে ব্যাগে রেখে রাগে গজগজ করতে করতে হাঁটতে থাকে। বেশ কিছুদিন ধরে কলেজ থেকে বেরোনোর পর কিছু ছেলে তাকে ফলো করছে। বিষয়টা বুঝেও না বোঝার মতো করে চলছে বানি। হাজু ছেলেগুলো তাকে ফলো করছে। এটা খুবই বিরক্তকর ব্যাপার তার কাছে। এমনি সম্রাট দেখা করতে আসতে চেয়ে না আসার রাগ তার মাথায় চড়ে বসে। কখনো সোনালি ছাড়া আপন কাউকে সেভাবে কাছে পায়নি সে। সম্রাটের অতিরিক্ত কেয়ার আর ভালো ব্যবহার কয়েকদিনেই কেমন তার উপর অনেক ভালোবাসা জন্মেছে বাণীর অবুঝ মনে। হয়তো ভালোবেসে ফেলেছে, তবে মনকে সেটা মানাতে চায় না। ভালো ফ্রেন্ড আছে, সেটাই থাকতে চায় সে। সোনালিও এখন কেমন বাণীর থেকে নিজেকে দূর করছে। হয়তো সে ভাবছে বাণীকে দেখার জন্য কেউ চলে এসেছে তার লাইফে, সেই জন্য সে এতদিনের অপেক্ষায় করছে। আর বাণীও অনেক দুর্বল হয়ে যাচ্ছে। খুব কমে এমন হয় যে সম্রাট কথা দিয়েছে কোনো বিষয়ে এবং সেটা করেনি। যদিও ভুলে এমন হয়ে গেল তার আর রক্ষে নেই। বাণীর অভিমান তখন পাহাড় সমান হয়ে যায়, যেটা ভাঙাতে সম্রাটকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। তবে সম্রাট এগুলো খুব বেশি করে এনজয় করে। সে তো মেয়ের বাণীর উপরে। বাণীর রাগ এখন তুঙ্গে। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে এসেছে, তারপরেও ছেলেগুলো পিছু ছাড়ছে না। রাগে পিছে ফিরে ছেলেগুলো সামনে যায়। এই সমস্যা কি তোদের? সেই থেকে দেখছি তোরা আমার পিছে পড়ে আছিস, কি চাই? হ্যাঁ, ছেলেগুলো আসলে বকাটে। তাদের মধ্যে যে লিডার, তার চোখ পড়েছে বাড়ির উপর, এই জন্য এমন করছে তারা। কেমনে বলি তোমায়, আমার শরম লাগে। শরম ও লজ্জা? কিন্তু কেন? কিসের লজ্জা মেয়ে নাকি তোরা? না, তোমাকে না। ছেলেটা লজ্জার ভঙ্গি করছে, তবে বলতে পারছে না। পাশে থেকে আরেকজন বলে ওঠে, ভাবি, আমাদের ভাই আপনাকে পছন্দ করতে, বিয়ে করতে চায়। সাথে সাথে ঠাস ঠাস করে কয়েকটা বসিয়ে দিল ছেলেটার গালে। বেয়াদব, রাস্তায় মেয়ে দেখলেই তোদের ভাবি বানাতে ইচ্ছে করে, তাই না? আর তুই দেখতে তো গরুর থেকে কোনো অংশে কম নয়, আমাকে বলতে আসছিস বিয়ার কথা? নিজের চেহারা দেখেছিস? আর যদি এমন দেখছি না, জুতো পেটা করব। বাণীর রাগ আরো বেড়ে যায়। সব মিলিয়ে উল্টো পাল্টা বকতে থাকে, কিন্তু ছেলেগুলো অতটাও ভালো নয়। তাদের এমন করে অপমান করায় তারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ছেলেটা বাণীর উন্নটা টান দিয়ে নিয়ে নেয়। বাণী এবার ভয় পেতে থাকে। এতগুলো ছেলে, এখানে কেউ নেই, মেরে বাড়ি চাপা দিলেও ওকে কেউ খুঁজেই পাবে না। রাস্তার এক পাশে কিছুটা জঙ্গল, তারপর নদী, অন্যদিকেও বড় সড়ো খাত। বিকেলের এই সময়টা অনেকজন কমে আসা যাওয়া করে। বাণী নিজের হাতে বই বুকের সাথে ধরে ভয়ে ভয়ে বলতে থাকে, আমি কিন্তু তোদের পুলিশে দিব সবগুলোকে। আমাকে যেতে দে, না হলে। না হলে কি করবা বেবি? এই সবাই ওকে ধর, তুলে নিয়ে চল। এই পাশে নদীর দিকে একটা ভাঙা পুরনো বাড়ি আছে না, ওখানে নিয়ে চল, তারপর দেখবো ও কি করে। বিয়ে তো আমাকেই করতে হবে, এমন অবস্থা করব না। লোকটা হুমকার আর চাহনিতে বাণী ভয়ে শেষ। শুধু শুধু আগ বাড়িয়ে ঝামেলাটা না করলে চলতো, তবে যা করে ফেলেছে তার থেকে পরিত্রাণ পেতে তাকে যে এখন পালাতে হবে সেটা বেশ বুঝতে পারছে। তবে কাজ হলো না, তো বুঝেও যখন দৌড়াতে যাবে, লোকগুলো ধরে নেয়। জোর করে ধরে নিয়ে আসতে থাকে। বাণী চিৎকার করতে থাকে, তবে এখানে তার চিৎকার শোনার মতো কেউ নেই, সেটা সে বেশ বুঝতে পেরেছে। লোকগুলো তার ভয় দেখে বেশ মজা নিচ্ছে। ছেড়ে দে বলছি, আমাকে তুলে এনে তোরা ভুল করেছিস। আমাকে যেতে দিলে সবগুলোকে ছেড়ে দিব, তাহলে না হলে পুলিশে জানাবো, বলে দিচ্ছি। আগে চলো তো আমাদের সাথে, পরে না হয় পুলিশকে জানিও। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, নেক্সট পার্টে কী ঘটতে চলেছে তা জানতে অবশ্যই আগামীকাল চোখ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।